কলেজের গেট দিয়ে ঢুকতেছি, এমন সময় দেখি কয়েকটা মেয়ে মিলে একটা ছেলেকে উদুম কেলানি দিচ্ছে। ভাবতেছি একবার গিয়ে দেখব কি হয়েছে। পরে আবার ভাবলাম না, না যাওয়াই ভালো, কেননা নিজেকে আর ভেজালে জড়াতে চাই না। এমনিতেই ভেজাল ভেজাল করে জীবনটা বরবাদের দিকে ঠেলে দিয়েছি। আর না, আর তার চেয়ে বড় কথা, কলেজে আজ আমার প্রথম দিন। এখানের পরিবেশ সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। চুপচাপ মাথা নিচু করে চলে যেতে নিলাম। হঠাৎ পিছন থেকে একটা মেয়ে ডাক দিল। এই ছেলে, জি, আমাকে বলছেন? ভাব নিচ্ছিস মনে হয়। এখানে তুই ছাড়া আর কে আছে যে তাকে ডাকতে যাব? ও, আসলে বুঝতে পারিনি। জি বলুন, কি বলবেন? তবে নিজের মোটা মাথাটা দ্বারা বুঝিয়ে নিয়েছি মেয়েটা আমাকে কেন ডেকেছে। মেয়েটার হাতে সিগারেট। 100% শিওর মেয়েটা আমাকে র্যাগিং করার জন্য ডেকেছে। কলেজে নতুন নাকি? জি। আগে নিয়মকানুন সম্পর্কে ধারণা নিয়ে আসিসনি যে কলেজের সিনিয়রদের সম্মান করতে হয়? আসলে সরি, আমি বুঝতে পারিনি। বুঝতে পারিসনি বললে তো আর হবে না। ভুলের জন্য তো তোকে শাস্তি পেতে হবে। মানে শাস্তি কেন পেতে হবে? আমি তো আগে থেকে অবগত না কলেজ সম্পর্কে, না হয়তো সালাম দিতাম। এই ছেলে, আবার মুখে মুখে তর্ক করছিস। একে তো ভুল করেছিস, তার উপর আবার মুখের ওপর কথাও বলছিস। তোর ডবল সাজা প্রাপ্য। আমি মাথা নিচু করে আছি, কারণ কলেজে আজ আমার প্রথম দিন। আর প্রথম দিন এসেই কোনো ঝামেলায় জড়াতে চাই না। এনে ধর একটা কাগজ, এটাকে খুলবি না। সোজা ওই যে জিন্স পরা একটা মেয়ে দেখছিস, তাকে গিয়ে দিয়ে আসবি। কথা না বাড়িয়ে কাগজটা হাতে নিয়ে মেয়েটার কাছে চলে গেলাম। এই যে আপু। কি রে, কি হয়েছে? ডাকলি কেন? একটা আপু আপনাকে এই কাগজটা দিতে বলল। মেয়েটার হাতে কাগজটা দিয়ে চলে আসতে ধরলাম, এমন সময় মেয়েটা আবার ডাক দিল। আমি কাছে যেতেই মেয়েটা আমার গালে। পুরো কলেজ তো আমার দিকে হা করে তাকিয়ে আছে। এই, তোর সাহস তো কম না? তুই আমাকে লাভ লেটার দিস? তুই জানিস আমি কে? কি লাভ লেটার? কিছুই তো মাথায় কাজ করছে না। আপু, আমি তো আপনাকে লাভ লেটার দেই নাই। আর কাগজে কি লেখা ছিল সেটাও আমি জানি না। ওই যে আপুটা আপনাকে এটা দিতে বলল। আমি তো মেয়েটার থাপ্পড় খেয়ে হাবলার মতো দাঁড়িয়ে আছি। দাঁড়া, তোর লাভ লেটার দেওয়ার মজা বোঝাচ্ছি। ফোনটা বের করে কাকে জানে ফোন দিল। ইতিমধ্যেই কয়েকটা ছেলে এসে হাজির হয়ে গেল। এই ছেলে আমাকে লাভ লেটার দিচ্ছে, এবার তোরা কি করবি কর। একটা ছেলে এসে সুজা আমার কলার ধরে জোরে টান মারলো। সাথে সাথে আমার শার্টের বোতাম কয়েকটা ছিঁড়ে মাটিতে পড়ে গেল। কত বড় সাহস, তুই মাহি ম্যামকে লাভ লেটার দিস, যেখানে আমরা ওনার নাম পর্যন্ত মুখে নেই না। ভাইয়া, বিশ্বাস করুন, আমি জানি না এতে কি লেখা ছিল। একটা আপু ওনাকে এটা দিতে বলল। এত কিছু আমি জানি না। কথা হচ্ছে তুই মাহি ম্যামকে লাভ লেটার দিয়েছিস, এখন তোর কি হাল করে তুই দেখ। বলেই ছেলেটা আমাকে মারতে শুরু করলো। সাথে আরো কয়েকটা ছেলেও দৌড়ে এসে ছেলেটার সাথে মিলে আমাকে মারতে আরম্ভ করলো। আমি তো মাটিতে পড়ে মার খেয়েই যাচ্ছি। এই হয়েছে, থাম, যা এবার তোরা, বাকিটা আমি দেখে নিচ্ছি। ছেলেগুলো আমাকে মেরে ধরে চলে গেল। আমি মাটিতে পড়ে আছি। মাহি আমার সামনে এসে বলল, শোন, এটা হচ্ছে তোর সাজা, আর তোর কোনো দোষ নাই, এটাও আমি জানি। কিন্তু তোকে মারলাম কেন জানিস? না আপু। তোকে মারার কারণ হচ্ছে এই মাহি কে সেটা চিনে নেই। কলেজের সবাই আমার কথাই ওঠে বসে। আমার মুখের উপরে কথা বলার মতো দুঃসাহস কারো হয় না এই কলেজে। কলেজে থাকলে এমনিতেই জেনে যাবি আমি কে। ভবিষ্যতে যেন কখনো বড় গলায় আমার সামনে কথা বলার মতো দুঃসাহস না করিস, সেটার জন্য মেডিসিন দিলাম। খালি তুই না, নতুন কেউ আসলে কলেজে তাকেই এমন মেডিসিনটা দিই। যেই মেয়েটা আমাকে কাগজটা দিছে সেই মেয়েটা মাহির কাছে আসে আর দুজনে মিলে হাসতে আরম্ভ করে। তারপর ওরা চলে যায়। আমি কোনো মতে মাটি থেকে উঠে চুপচাপ করে ক্লাসের রুমের দিকে রওনা দিলাম। লজ্জায় মাথা তুলতে পারছি না।
পুরো কলেজের সামনে আমায় মারলো। যেই আকাশ একবার একটা ডাক দিলে পুরো শহর ভেঙে লোকজন আসবে, সেই আকাশকেই মাটিতে মেরে ফেলে চলে গেল। থাক, নতুন বলে কিছু বললাম না। ক্লাসরুম খুঁজে পাচ্ছি না, তাই একজনের কাছে জিজ্ঞেস করলাম, ভাইয়া ক্লাসরুমটা কোন দিকে? চলো, আমি দেখে যাচ্ছি, আমিও একই ক্লাসে যাব। ছেলেটার সাথে ক্লাসরুমের দিকে যাচ্ছি, হঠাৎ ছেলেটা বলে উঠল, আমার নাম আসিফ, তোমার নাম কি? আমি আকাশ। আসলে কিছু মনে করো না, তোমার সাথে যা হয়েছে সবাই সেটা দেখেছে, কিন্তু কিছু বলার মতো সাহস কারো নেই। কারণ যে মেয়েটা তোমাকে মেরেছে সেই মেয়েটা এই শহরে মাফিয়া গ্যাংয়ের লিডার। শুনতে একটু অবাক লাগবে যে মেয়ে হয়ে মাফিয়া গ্যাংয়ের লিডার কীভাবে হয়, কিন্তু এটাই সত্য। ও খুব ডেঞ্জারাস মেয়ে, ওর সাথে কথা বলতে ভালো ভালো মানুষেরও প্যান ভিজে যায়। আমি মনে মনে ভাবলাম, এমন দেখেছি অনেক মাফিয়া টাফিয়া, এমন কয়েক শতাধিক মাফিয়া আমার পায়ের নিচে পড়ে থাকে। দুনিয়াটা কেমন সেটা পরিদর্শন করতে বের হয়েছি। কে পাওয়ারের কতটা অপব্যবহার করে তা দেখার জন্য বের হয়েছি। তারপর দুজনে মিলে ক্লাসে চলে গেলাম। আমি অনার্স 3য় বর্ষের ছাত্র। মানুষের কোলাহল থেকে একটা নিরিবিলি জায়গায় এসেছি, যাতে করে পড়ালেখাটা ভালোভাবে শেষ করতে পারি। বাবা মারা যাওয়ার আগে শেষ একটা ওয়াদা করিয়ে দিয়ে গিয়েছিল যে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হব। সেই লক্ষ্য নিয়েই নতুন কলেজে এসেছি, পুরান কলেজ ফেলে, কারণ সেখানে আমার পড়াশোনা কোনো দিনই হবে না। কারণ পরিবেশটা অন্যরকম ছিল, সর্বদা দাঙ্গা ফাসাদ নিয়ে পড়ে থাকে সকলে। তাই এই শহরে চলে এসেছি, কিন্তু এই শহরের মানুষগুলোও যে একই রকম সেটা আর বুঝতে বাকি রইল না। ক্লাসরুমে ঢুকে চুপচাপ বসে আছি। স্যার এখনো আসে নাই। সবাই আমার দিকে বাঁকা চোখ করে দেখছে, কারণ একটু আগে যে ধোলাই খেয়ে এসেছি। আসিফ আমার পাশে বসলো। এই আকাশ, মন খারাপ করছিস কেন? সবাই তোর দিকে যেভাবে তাকাক না কেন, আমি তোকে বন্ধুর চোখেই দেখব। থ্যাংক ইউ বন্ধু। একটু পর স্যার ক্লাসে এসে বলল, শুনলাম আজ নাকি মাহি নতুন কাউকে রেগিং করেছে আর তাকে নাজেহালভাবে মেরেছে। কে সে? সবাই আমার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। আমি মাথা নিচু করে বসে আছি, লজ্জায় মাথা তুলতে পারছি না। তোমার নাম কি? জি স্যার, আমার নাম আকাশ। থাক বাবা, যা হয়েছে বাদ দাও। মাইকে দমানোর মতো ক্ষমতা এই কলেজে কেন, এই শহরে কারণ নেই। আর তুমি ওর থেকে একটু দূরে দূরে থেকো। এমন সময় মাহি ক্লাসে ঢুকে তার পুরো গ্যাং নিয়ে, তার মধ্যে কাগজ দেওয়া মেয়েটাও ছিল। কি স্যার, আমার নামে গুণগান গাওয়া হচ্ছে নাকি? স্যার ভয়ে চুপ হয়ে আছে। গুণগানই যাতে হয়, বদনাম করলে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। তারপর সবাই ক্লাসে বসলো। আমি মনে মনে ভাবলাম, কাগজ দেওয়া মেয়েটা না বলেছিল মাহি সিনিয়র, তাহলে আমাদের ক্লাসে কি করে? ধুর, মাথায় কাজ করছে না। স্যার, ক্লাস থেকে বের হন, আজ ক্লাস করতে হবে না। স্যার মাহির এক কথায় ভয়ে বেরিয়ে গেল রুম থেকে। আমি আর আসিফ চুপ করে বসে আছি। মাহি আর ওর পুরো গ্যাং ক্লাসটাকে মাথায় তুলে ফেলেছে। এমন সময় প্রিন্সিপাল স্যার আসে। মাহি, আজ নাকি স্যারকে ক্লাস করতে মানা করেছো? হ্যাঁ, মানা করেছি তো। গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এভাবে অবহেলা করলে চলবে? পরীক্ষায় পাশ করবে কিভাবে? এই টাকলা, তুই এত কথা বলছিস কোন সাহসে রে? প্রিন্সিপাল স্যারও ভয়ে চলে যায়। মাহিরা আবার হই হুল্লোড় শুরু করে ক্লাসের মধ্যে। আমি মনে মনে ভাবলাম, ছাত্রদেরকে সম্মান করে না ভালো কথা, কিন্তু একটা কলেজের প্রিন্সিপালের সাথে এরূপ আচরণ কিভাবে করতে পারলো? না, আমারও সে আগের রূপে ফিরে যেতে হবে। রক্তের বন্যা না ঝরালে এইসব মানুষকে কখনো শিক্ষা দিতে পারবো না, যারা পাওয়ারের অপব্যবহার করে। হঠাৎ মাহি আমার কাছে আসে। কি রে, এখন কেমন ফিল হচ্ছে তোর? মার খেয়ে তোর অনুভূতিটা কেমন? সবাই হাসাহাসি করছে। আমি চুপচাপ বসে আছি। এখন লাউড হওয়া যাবে না, কয়েকটা দিন যাক, তারপর কত বড় মাফিয়া সেটা দেখে নিব। কি রে, কথা বলিস না কেন? আবার মার খাওয়ার ইচ্ছা আছে নাকি? আমি আমার মতো করে চুপ করে আছি। প্লিজ তোমরা ওকে ছেড়ে দাও, ওর সাথে আর কিছু করো না।
বেচারা আজ প্রথম দিন এসেছে, এসেই মার খেয়েছে। এই ছাগলের 4 নাম্বার বাচ্চা, তোর মুখে দেখে বুলি ফুটেছে? তোরও কি মার খাওয়ার শখ নাকি যে ওর হয়ে ওকালতি করছিস? আসিফ ভয়ে চুপ হয়ে গেল। আমাকে যে কাগজ দিয়েছিল সেই মেয়েটার নাম এলিনা। সে এসে মাহিকে বলল, আরে মাহি ছাড় তো, বাদ দে, যা মার খেয়েছে তারপর কখনো তোর সামনে কথা বলার দুঃসাহস করবে না। এলিনা, তুই ঠিক বলেছিস। তারপর ওরা ক্লাসরুম থেকে বের হয়ে যায়। আমি আর আসিফও ক্লাসরুম থেকে বের হয়ে আসি, কারণ আজ ক্লাস হবে না। মাহি একবার বলে দিয়েছে, এরপর আর কারোর ক্ষমতা নেই যে মাহির কথার অবজ্ঞা করে ক্লাস করাবে। চলো আমরা ওই দিকটা গিয়ে বসি। আচ্ছা চলো। আসিফ আর আমি একটা নিরিবিলি জায়গায় বসে আছি। এমন সময় একটা মেয়ে আসে। মেয়েটার নাম নাফিসা। মেয়েটা আসিফের বন্ধু। আসিফ আমার সাথে মেয়েটার পরিচয় করিয়ে দিল। বাহ, ভালোই লাগছে, প্রথম দিন এসেই দুজন বন্ধু বানিয়ে ফেললাম। আচ্ছা আকাশ, তোমার বাসা কোথায় আর তোমার বাসায় কে কে আছে? আসলে আমার বাসা চট্টগ্রামে, তবে এই শহরে একটা বাসা ভাড়া করে থাকি। আর আমার বাসায় কে কে আছে বলতে গেলে মা, ছোট বোন আর আমি। বাবা মারা গিয়েছে বেশ কিছু বছর আগে। ও সরি। আরে সরি বলার কিছুই নেই। আর আমরা তো ফ্রেন্ড নাকি, ফ্রেন্ডদের মধ্যে সরি টরি এসব চলে না। ফ্রেন্ড তবে পুরোপুরি হয়নি, একটা জিনিসের কমতি আছে, সেটা হচ্ছে তুমি করে বলা, যেটা ফ্রেন্ডশিপে তুই ছাড়া সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুই করেই বলবো। আচ্ছা আকাশ, মাহি মেয়েটা আজ তোকে এইভাবে মারলো, তুই কোনো প্রতিবাদ করলি না কেন? কিভাবে করব বল? সে নাকি মাফিয়া টিমের লিডার। ওর কথায় পুরো শহর কাঁপে। এত কিছুর পরও কিভাবে প্রতিবাদ করব বল? আর তার থেকে বড় কথা, কলেজে নতুন এসেছি, আজ এইমাত্র। নাফিসা আর কথা বাড়ালো না। আমরা বেশ কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে মাত্র বিছানায় পিঠ লাগিয়েছি, এমন সময় ছোট ভাই নাসিম ফোন করে আর বলল, ভাই, একটু আগে মাফিয়ার ছেলেরা শহরে এসে কয়েকটা ছেলেকে বেরেহেম ভাবে মেরেছে, যেখানে আমার ছোট ভাইও ছিল। মেরে সব কয়টাকে তারা সাথে করে নিয়ে গেছে। ধুর, যত চাই এসব থেকে নিজেকে দূরে রাখবো, ততই আরো সেই দিকে ইনভলভ হচ্ছি। আচ্ছা যা, টেনশন করিস না, রাতের মধ্যে তোর ভাইকে ওরা ছেড়ে দিবে। ফোন কেটে ইয়াসিনকে ফোন দিলাম। ইয়াসিন ক্রু কার্ড 11, যেটা নাসির ভাইয়ের সাথে কথা বলার পরবর্তী কোড, যেটা আমি আর উনি ছাড়া আর কেউ জানে না। তুই ফোন দিয়ে বল শহরের মাফিয়ার ছেলেরা নাকি নাসিমের ছোট ভাইকে ধরে নিয়ে গেছে, যেন ছাড়িয়ে নিয়ে আসে। না হয় আমার মাথা যদি গরম হয়, শহরে কোনো মাফিয়া থাকবে না। আচ্ছা ভাই, আমি এখনই নাসির ভাইকে বলতেছি। নাসিরের কথায় পুরো শহরের মাফিয়ারা কাজ করে। আমার মাথায় কাজ করতেছে না। মাফিয়া মাফিয়া বলে যে মাহি এত লাফালাফি করতেছে, এই মাফিয়ার আসল বসকে তারা যদি জানতো তাহলে জায়গায় মলমূত্র ত্যাগ করত। সামান্য একটা শহরের লিডার হয়ে এত পাওয়ার দেখাচ্ছে, তাহলে যে মাফিয়ার জন্ম দিয়েছে তার পাওয়ার কতটা হওয়া দরকার। তারপর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা হাঁটতে বের হলাম। এমন সময় দেখি কয়েকজন মানুষ আর পুলিশ মিলে রাস্তাঘাট অফ করে দিচ্ছে, কারণ মাফিয়ার লিডার নাকি এই পথ ধরে যাবে। এখন কে যাবে সেটা তো আর আপনাদের বলতে হবে না, মাহি যাবে এখন। আমিও আমজনতার মতো রাস্তার একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ নজরে পড়লো একটা গাড়ির মধ্যে একটা রোগী আটকা পড়েছে, যাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল, কিন্তু মাহি আসবে দেখে গাড়ি ঘোড়া সব সাইড করে দিয়েছে। রোগীটার অবস্থা খুব খারাপ, ইমার্জেন্সি হসপিটালে নিয়ে না গেলে হয়তো এখানেই সে দম ছেড়ে দিবে। এবার আর চুপ থাকতে পারলাম না, দৌড়ে গেলাম গাড়িটার কাছে। গাড়ির কাছে গিয়ে ড্রাইভারকে বললাম গাড়ি স্টার্ট দিতে, কিন্তু সে ভয়ে না করে। আমি বললাম কোনো সমস্যা হবে না, আমি আসি আপনার সাথে। আমি প্রাণে মরতে চাই না, মাফিয়ার লোকেরা অনেক ডেঞ্জারাস। এই আপনি গাড়ি থেকে নামেন, আমি গাড়ি চালাচ্ছি। সে রাজি হয় না। এবার রাগ উঠে গেল। ওকে কলার ধরে গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজেই গাড়ি নিয়ে হসপিটালে রওনা দিলাম। কাউকে দেখার সময় নেই আমার, আগে মানুষটার যান বাঁচানো ফরজ।
হসপিটালে পৌঁছে দিয়ে মাত্র বের হলাম, এমন সময় কয়েকজন ছেলে এসে আমাকে জোরপূর্বক তাদের সাথে নিয়ে যেতে লাগলো। এই ছেলে, কে তোমরা? আর তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চুপ করে থাক, একদম বেশি বাড়াবাড়ি করবি, সোজা শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। চুপ করে তাদের সাথে গেলাম। তারা আমাকে মাহির কাছে নিয়ে গেল। কি রে ছোট লোকের বাচ্চা, তুই নাকি গরিবের রবিনহুড হয়েছিস? আমার লোকেরা পথ ব্লক করার পরেও কোন সাহসে গাড়ি নিয়ে রাস্তায় নেমেছিস? মানুষটা আর অল্প সময় হলে মারা যেত, তাই রুগীটাকে নিয়ে হসপিটালে দিয়ে এসেছি। এই কুত্তার বাচ্চা, আমার মুখের উপরে কথা বলিস আবার? একেই তো ভুল করেছিস, এখন আবার? এই তোরা বেটাকে নিয়ে গিয়ে জীবনের তরে শিক্ষা দিয়ে দিবি, একটা হাত আর একটা পা যেন অচল হয়ে যায়। মাহির কথা মতো ওরা আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা রুমে বন্দি করে রাখে। তারপর তারা চলে যায়। কিছু সময় পর আবার ফিরে আসে গরম একটা লোহার টুকরো নিয়ে। ছেলেটা গরম লোহার টুকরাটা দিয়ে সুজা আমার পা বরাবর বাড়ি মারে। এত জোরে বাড়ি মারে যে মাগো বলে চিৎকার দিয়ে উঠলাম। তারপর আবার হাতের ওপর বাড়ি মারে, সাথে সাথে হাতটা মট করে ভেঙে যায়। স্পষ্ট বুঝতে পারছিলাম হাতটা ভেঙে গেছে। ষাঁড়ের মতো চেঁচাতে আরম্ভ করি, মনে হচ্ছে যে জানটা বের হয়ে যাবে। তারপর তারা আমাকে নিয়ে গিয়ে রাস্তার মধ্যে ফেলে রেখে চলে আসে। মাটিতে গড়াগড়ি করছি, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। কিছু সময় পর একটা বয়স্ক লোক এগিয়ে আসে। তারপর উনি আমাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে যাওয়ার পরেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। 1 সপ্তাহ পর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর যা দেখতে পাই তা দেখে আমার পুরো মাথা যেন ভু ভু করে ঘুরতে আরম্ভ করে। একটা বয়স্ক লোক আমাকে হসপিটালে দিয়ে আসে। হসপিটালে পৌঁছেই জ্ঞান হারিয়ে ফেলি। 1 সপ্তাহ পরে আমার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর যা দেখতে পাই তা দেখে পুরো মাথা যেন ভু ভু করে ঘুরতে থাকে। পুরো হাসপাতালে ছেলেপেলে দিয়ে ভরে গেছে। সবার মাথায় তো আগুন উঠে গেছে আমাকে এই অবস্থায় দেখে। আমার জ্ঞান ফিরেছে শুনতে পেয়ে সকলেই এসে হুমড়ি খেয়ে কান্না করতেছে। আকাশ ভাই, আপনি ঠিক আছেন তো? আরে পাগল, তোরা কান্না করতেছিস কেন? দেখ আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয় নাই। তাও ছেলেপিলেরা মানতেছে না। ডাক্তার আমাকে 1 মাস বেড রেস্টে থাকতে বলল। ছেলেপেলেদের জন্য হসপিটালের বাইরে কোনো মানুষ ঠিক মতো আসা যাওয়া করতে পারতেছে না। এত মানুষ আসছে আমাকে দেখতে। তারপর আমাকে সবাই নিয়ে গেল, ভালো করে একটা হোটেল বুক করলো, সেখানেই থাকার ব্যবস্থা করলো আমার। আর বাসার কেউ এইসব জানে না। মা জানলে তো সোজা স্ট্রোক করবে। সবাইকে চলে যেতে বললাম, কিন্তু কেউ কোনো কথা শুনছে না। ওদের একটাই কথা, আমাকে যারা মেরেছে ওদের রক্ত দিয়ে গোসল না করে ওরা কেউ এখান থেকে যাবে না। তাও অনেক কষ্টে বুঝিয়ে ভাজিয়ে পাঠালাম, তবে কয়েকজন আমার সাথেই রয়ে গেছে। নাসিম, ইয়াসিন, ওদেরকে হাজার মানা করলেও ওরা যাবে না, তাই আর জোর করিনি। আচ্ছা নাসিম, তোর ছোট ভাইকে ছেড়েছে? ভাই রাতের আগেই ছেড়ে দিছে। কথা বলতেছি এমন সময় নাসির ভাই এসে হাজির। নাসির ভাই বলতে শহরের মাফিয়া টিমের আসল লিডার। সে এসেছে আমার এই অবস্থা শুনে। নাসির ভাই তো পাগল পাগল হয়ে গেছে আমার এই অবস্থা দেখে। আকাশ ভাই, আপনার এই অবস্থা করলো কে? একবার খালি মুখ দিয়ে নামটা বের করেন, ওকে মেরে ও শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে শহরের আলাদা আলাদা স্থানে ফেলে রাখবো। মনে মনে ভাবলাম, না, নাম বলা যাবে না, কারণ আমি মুখ দিয়ে যদি একবার নাম বের করি সেটা যেই হোক না কেন, নাসির ভাই সত্যি ওদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। আর এইসব ছেলেপেলেদের জন্য আমি একাই এনাফ। ওদের শায়েস্তা করার জন্য কাউকে দরকার হবে না। আর তার চেয়ে বড় কথা, ওদেরকে আমি নিজের হাতে শাস্তি দিব। না নাসির ভাই, কে বা কারা করেছে আমি জানি না। ছেলেগুলোকে এর আগে কখনো দেখি নাই। আকাশ ভাই, আপনি চিন্তা করবেন না, যে বা যারা এইরূপ করেছে তাদের ধরে এনে আপনার পায়ের সামনে হাজির করাবো। তারপর নাসির ভাই আরও বেশ কিছু সময় কথা বলে চলে যায়। দুপুরে খাবারের সময় হয়ে গেছে। খাবার খেয়ে ওষুধ খেয়ে নিলাম। একটু রেস্ট করা দরকার, কিন্তু রেস্ট করার আগে কয়েকজন যারা আছে তাদেরকে রুম থেকে একটু বের হয়ে যেতে বললাম। ইয়াসিন বাদে সবাই রুম থেকে বের হয়ে গেল।
ইয়াসিন, আমি কি বলি মন দিয়ে শোন। হ্যাঁ ভাই বলেন। আমি যদি চাই যারা আমাকে মেরেছে তাদেরকে মেরে ফেলতে, সেটা আমার জন্য 2 মিনিটেরও চেয়ে কম সময় লাগবে। খালি একবার নাসির ভাইকে নামগুলো বললেই হবে। কিন্তু আমি নাসির ভাইকে বলি নাই, কারণ ওদেরকে আমি নিজের হাতে মারব। আর ছেলেগুলো হচ্ছে মাফিয়ার টিম যেটা শহরে আছে, সেই গ্যাংয়ের ছেলেপেলে। শোন, আর শহরের মাফিয়ার দায়িত্বে আছে মাহি নামের একটা মেয়ে। ওর লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড 2টা ছেলে আছে, ওদের তুলে নিয়ে আসবি। ওরাই আমার সাথে এরূপ আচরণ করেছে। যত ছেলে লাগে নিয়ে যাবি, কিন্তু কাউকে বলবি না ওদেরকে কেন তুলে আনছিস। কেউ জিজ্ঞেস করলে বলবি আকাশ ভাইয়ের অর্ডার। আচ্ছা ভাই, আপনি একটু শুয়ে রেস্ট নেন। বিকালবেলা আপনার চোখ খোলার আগে ছেলে 2টা আপনার সামনে থাকবে। আরে না না, হোটেলে না, এখানে কোনো হাঙ্গামা করার দরকার নেই। শহরের আড্ডাখানা যেটা আছে সেখানের পিছনে যে রুমটা আছে সেখানে বেঁধে রেখে ফেলে আসবি। তারপর কি করতে হবে সেটা আমি বলে দেব পরে। আচ্ছা ভাই। আচ্ছা যা। তারপর ইয়াসিন চলে যায়, আর আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম। বিকেলবেলা চোখ খোলার আগে দেখি ইয়াসিন এসে হাজির। কিরে, কাজ কত দূর? ভাই, মাল 2টাকে তুলে নিয়ে স্টোর রুমে ফেলে রেখে এসেছি। এই যে নেন মাল 2টার ভিডিও। ইয়াসিন আসার আগে ওদের ভিডিও করে নিয়ে এসেছে। কোনো সমস্যা হয় নাই তো? ভাই কি বললেন? কি সমস্যা হবে? যাওয়ার আগে সবাই কোমরে গুজে মেশিন নিয়ে গেছি। গিয়ে ফার্স্টে ভালোই ভালোই বলছি আমাদের সাথে আসতে, কিন্তু মাল 2টা একটু পাওয়ার দেখাইছে যে এই সেই, কিন্তু সে জানে না আমরা তার বাপেরও বাপ। কি আর করা ভাই, যখন বাংলা ভাষায় বোঝাইতে পারি নাই তখন মেশিন কপালে ঢুকে তুলে নিয়ে এসেছি। যা, এবার ফ্রেশ হয়ে নে। এভাবেই দিন কাটতে লাগলো। মাহির লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড 2টা এখনও স্টোর রুমে বন্দি। পুরো শহর তামা তামা করে খুঁজে ফেলছে শহরের মাফিয়ার লোকেরা, কিন্তু কেউ খুঁজে পায় নাই এই 2টাকে। আমার প্ল্যান হচ্ছে আগে পুরোপুরি সুস্থ হই, তারপর ওদের ব্যবস্থা করব। আর কিছুদিন যাওয়ার পরেই পুরোপুরি সুস্থ হয়ে গেলাম। এবার সব কয়টার অবস্থা নাজেহাল করব। নাসিম আর ইয়াসিনকে নিয়ে স্টোর রুমে গেলাম, যেখানে মাল 2টাকে বন্দি করে রেখেছে ইয়াসিন। ওদেরকে বাইরে রেখে আমি স্টোর রুমের ভিতরে গেলাম। গিয়ে দেখলাম মাল 2টাকে ইয়াসিন শিকল দিয়ে বেঁধে রেখেছে। আমাকে দেখেই একজন বলে উঠল, কিরে তুই এখানে? তোকে না মেরে হাত পা ভেঙে রাস্তায় ফেলে চলে আসছিলাম, তুই এখনো মরিস নাই? বাপ কখনো এত সহজে মরে নাকি রে কুত্তার বাচ্চা? বলে বুকের মধ্যে সজোরে একটা লাথি মারলাম। আমি মরলে তোদের শরীর থেকে কলিজা কেটে বের করবে কে? আর কার গায়ে হাত দিয়েছি সেটা যদি জানতি তাহলে এখনই দম আটকে মরে যেতি। ইয়াসিন, সেলাই রেঞ্চ আর কাটাটা নিয়ে আয় তো। এই নেন ভাই। সেলাই রেঞ্চটা হাতে নিয়ে দুজনের পা বরাবর 2টা সজোরে বাড়ি মারলাম। বাড়ি মারার সাথে সাথে পায়ের হাড্ডিটা মট করে ভেঙে গেছে, সেটা স্পষ্ট নিজের কানে শুনতে পেলাম। দুজনেই মাগো বলে চিৎকার করে উঠল। এখন কেমন লাগে? তারপর আবার হাতের মধ্যে বাড়ি মারলাম। দুজনেই সারের মতো চিৎকার করে করে চেঁচাচ্ছে আর হাত জোর করে মিনতি করছে, প্লিজ আমাদেরকে ছেড়ে দেন, ভুল হয়ে গেছে। তখন মনে ছিল না কার সাথে পাঙ্গা নিচ্ছিস? একজন বলে উঠল, বিশ্বাস করেন, আপনি কে বা কি তা আমরা জানি না। লিডার অর্ডার করছে তাই আপনাদের সাথে এইরূপ করছি। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দেন। না, তোদের কোনো ক্ষমা নেই। কাটারটা হাতে নেই। তার আগে ছেলে 2টার মুখের মধ্যে কাগজ গুঁজে দেই যেন চিৎকার করতে না পারে। তারপর কাটারটা নিয়ে ছেলে 2টার বুকের মধ্যে লাগাতার পোজ দিতে থাকি। চিরচির করে রক্ত পড়তেছে ছেলে 2টার শরীর থেকে। শোন, আর অল্প কিছুক্ষণ পর হয়তো তোদের জান চলে যাবে। তার আগে আমার পরিচয়টা তোদের দিয়ে দিই, হয়তো তোদের মরার জন্য আহ্বান হবে। ছেলে 2টার কানের সামনে গিয়ে কানে কানে নিজের আসল পরিচয়টা বললাম। ছেলে 2টার সাথে সাথে চোখ বড় বড় করে ফেলে আর সাথে সাথেই দম আটকে মারা যায়। আমি ইয়াসিনকে ডেকে বলি এই 2টা বডিকে শহরের সিটি রোডে টাঙিয়ে রেখে আসতে, যাতে করে মানুষজন দেখে। পুরো শহরে তো হাহাকার লেগে গেছে।
মাফিয়ার ছেলেদের এই রকম বেহেরেমভাবে কে মারলো? কার এত বড় সাহস, কার এত বড় বুকের পাঠা? নাসির ভাই আর ছেলেরা তো পাগল পাগল হয়ে গেছে। মায়ের তো পুরো মাথা খারাপ। সে যে করেই হোক এই দুজনের হত্যাকারীকে সে খুঁজে বের করবেই। অন্যদিকে আমি তো দিব্যি ঘুরে বেড়াচ্ছি। পরের দিন আমি কলেজে যাই। আসিফ আর নাফিসা আমাকে দেখতে পেয়ে দৌড়ে আসে। কিরে আকাশ, এতদিন কোথায় গিয়েছিলি রে? আরে একটা পারিবারিক কাজে আটকে পড়েছিলাম। এখন সব ঠিক হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা আকাশ, কিছু কি শুনেছিস? মাফিয়ার ছেলে দুইটাকে নাকি কে যেন মেরে শহরের সিটি রোডে টাঙিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, আমিও একটু শুনেছি। কলেজে আসা মাত্রই একই কথা কানাকানি করতেছে সবাই। চল, ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসের দিকে যাই। তিনজন মিলে ক্লাসের দিকে যাচ্ছি, এমন সময় মাহির সামনাসামনি পড়ে গেলাম। মাহি তো আমার দিকে চোখ বড় বড় করে চেয়ে আছে। আমি সাইড কেটে চলে গেলাম। ক্লাস করছি, এমন সময় কয়েকটা ছেলে ক্লাসরুমের মধ্যে এসে বলল মাহি নাকি আমাকে ডাকতেছে। আচ্ছা চলো। স্যারের অনুমতি প্রয়োজন নাই, কারণ মাহির কথা একবার যখন বলেছে সবাই চুপ। নাফিসা তো ভয়ে শেষ। আকাশ প্লিজ একটু সেফ থাকিস, কখন কি ঘুরে বসে তোর সাথে। আরে টেনশন করিস না। তারপর ছেলেগুলোর সাথে মায়ের কাছে গেলাম। মাই সবাইকে চলে যেতে বলল, সবাই চলে গেল। এই ছেলে, তুই জীবিত হলি কি করে? সেদিন ওরা যে বলল যে তোকে মেরে হাড়গোড় গুঁড়ো করে দিয়েছে, ওদের কথা মতো তো তুই বাঁচার কথা না, কিন্তু বাঁচলে কি করে? আর একটা কথা, সেটা হচ্ছে তোকে কেমন যেন আমার সন্দেহ হচ্ছে। তোকে যারা মেরেছিল সেই দুজনকে কারা জানি মেরে শহরের সিটি রোডে টাঙিয়ে রেখে আসছে। দেখেন, আপনার কোনো কথার জবাব দিতে আমি বাধ্য নই। আর বড় কথা হচ্ছে আমি ভুল করেছি, তার জন্য তো মেরে হাত পা ভেঙে দিয়েছেন। এত শাস্তি দেওয়ার পরও কি আপনার শখ মিটেনি? এই ছেলে, বেশি কথা শিখে গেছিস মনে হয়। কথা যাই বলবো চুপচাপ শুনবি, না হয় জ্যান্ত মেরে পুঁতে ফেলবো। শোন, তোকে আমার সন্দেহ লাগছে। আমার ছেলেপোলেরা তোর উপরে নজরদারি করবে, মাথায় রাখিস। আচ্ছা। আবার ক্লাসরুমে চলে গেলাম, ক্লাস করে বাসায় চলে গেলাম। এভাবেই কেটে গেল কয়েকটা দিন। এই কয়েকদিনে লক্ষ্য করলাম মাহি যেন কেমন পরিবর্তন হয়ে গেছে। আমি কলেজে আসলেই মাহি আমার দিকে ডেব ডেব করে চেয়ে থাকে। একদিন ক্লাস শেষ করে বাসায় যাচ্ছিলাম, এমন সময় এই আকাশ, এদিকে আয়। জি বলেন। এই, তুই কি সিঙ্গেল? মানে বুঝলাম না। তুই কি কোনো রিলেশন করিস? না। এখানে এসে আমার পাশে বস। আমি কথা না বাড়িয়ে মাহির কাছে গিয়ে বসলাম। শোন, আজ থেকে তুই রোজ ক্লাস ছুটির পর এসে আমার সাথে এখানে বসে থাকবি। আমি তো পুরাই অবাক। হঠাৎ মাহির নাম্বার একটা ফোন আসে। ছেলে দুটাকে যারা মেরে ফেলে দিয়ে গেছে তাদের একজনের সংবাদ নাকি পাওয়া গেছে। ওকে যে করে হোক আটক করে আমার সামনে নিয়ে আয়। ফোনের অপর পাশ থেকে বলছে, আজ নাকি সে রাতের বেলায় চৌরাস্তার মোড়ে কোনো একটা কাজে যাবে, সেখান থেকে তুলে নিয়ে আসবো। আচ্ছা, শালার বেটা, এবার যাবি কই? আমার ছেলেদেরকে মারা এবার বোঝাবো। আজ রাতেই তোর খেল খতম। মাহির অল্প কথা শুনে বুঝে গেলাম ইয়াসিনের নাম জেনে গেছে। আজ রাতে ইয়াসিনকে ওরা কিছু একটা করবে। এই, এবার তুই বাসায় যা, আমার কাজ আছে। আমি তাড়াতাড়ি উঠে বাসায় চলে এলাম। এসে ইয়াসিনকে ফোন দিলাম। ইয়াসিন ফোন রিসিভ করছে না। অনেকবার ফোন দিলাম, তাও রিসিভ করলো না। মাথা তো ঘুরতেছে। আমার জালে আমি নিজেই ফেসে গেলাম। এখন যদি ইয়াসিনকে খবর দেওয়া না হয়, সে 100% শিওর বিপদে পড়বে। একটু পর দেখলাম ফোনটা বাজছে। ফোনের দিকে তাকাতেই দেখলাম ইয়াসিন ফোন করেছে। ইয়াসিন, কোথায় তুই? ভাই, আমি তো একটা কাজে আসছিলাম। আচ্ছা শোন, যেখানেই আসিস তাড়াতাড়ি আমার সাথে দেখা কর। ইয়াসিন 30 মিনিটের মধ্যেই আমার কাছে চলে আসলো। আমি ওকে বললাম তোর নাম ওরা জেনে গেছে। তো ভাই সমস্যা কি? আমি কি ওদিকে ভয় পাই নাকি? আপনি থাকতে এই জমিনের বুকে কোনো মানুষটা আমার গায়ে হাত দিবে এমন মানুষ কখনো পয়দাই হয় নাই। হ্যাঁ, তোর কিছুই করতে পারবে না। তবে এটা বলতো, আজ রাতে কি তোর কোথাও যাওয়ার প্ল্যান ছিল? হ্যাঁ ভাই, চৌরাস্তার মোড়ে। ওকে, সমস্যা নেই। ওরা আজ রাতেই কিছু একটা করবে।
আর আজ রাতেই আমি আমার আসল রূপ দেখাবো। আকাশ মাহমুদ কি সেটা আজ পুরো শহরবাসী জানবে। ইয়াসিন সব ছেলেপেলেদেরকে খবর দেয়। গাড়ি করে শুধু আকাশ মাহমুদের ছেলেপেলে শহরে আসতে থাকে। কম করে হলেও 1000 ছেলে আসে। সবার কোমরে আর্মস, কেউ কেউ আবার ওম নিয়ে আসে, যেটা রেট অফ ফায়ার, যেটা কয়েক কিলোমিটার দূর থেকে তার নিশানাকে তাক করতে পারে। ছেলেপেলে তো আজ পুরো ক্ষিপ্ত, কার এত বড় বুকের পাঠা যে আমার সাথে পাঙ্গা নেবে। তারপর সমস্ত ছেলেদেরকে শহরের আড্ডায় একত্রিত করলাম। কে কোথায় থাকবে সেটা বলে দেই। ছেলেরা চৌরাস্তার মোড়ে জায়গায় জায়গায় ফিট হয়ে যায়। চৌরাস্তার মোড়ে যত বড় বড় দালান বা টাওয়ার আছে সব জায়গায় আমার ছেলেপেলে ওম নিয়ে ফিট হয়ে আছে। আমি শুধু অর্ডার করব, সাথে সাথে শহরে রক্তের বন্যা বয়ে যেতে দেরি হবে না। অন্যদিকে শহরের মাফিয়ারা পুরো শহরের যত ক্রু আছে সবাইকে একত্রিত করে। উদ্দেশ্য একটাই, ওদের ক্রু মেম্বার থেকে যারা হত্যা করেছে তাদেরকে আজ মৃত্যুর চৌকাঠ অবধি পৌঁছে দেবে। শহরের প্রায় কয়েক শতাধিক ক্রু আছে, সবাই একজোট হয়। রাতের বেলা আজ তারা ইয়াসিনকে ধরবে। তারপর বাকি যারা ওর সাথী ছিল সব কয়টার নাম বের করে ওদেরকেও মেরে ফেলবে। আর ওদেরকে লিড করতেছে নাসির ভাই, আর সাথে তো মাহি আছেই। ওদের নেতৃত্বে মাফিয়ার সকল ক্রু মেম্বার আজ একত্রিত হয়েছে। নাসির ভাই জানে না ওদের জন্য আজ মৃত্যু অপেক্ষা করতেছে। নিজের পাতানো ফাঁদে যে নিজেরাই আটকে পড়বে এই ধারণা কারণে নেই। বিকেল পেরিয়ে প্রায় মাগরিব হয়ে আসে। আমার লোকজন সবাই যে যার মতো ফিট হয়ে আছে। আর আমি বলে দেই, ইয়াসিন আগে একা যাবে। মাফিয়ার ক্রুরা সবাই অপেক্ষা করতেছে কখন বলির পাঠাটা আসবে। একটু পর প্ল্যান মোতাবেক ইয়াসিন চৌরাস্তার মোড়ে যায়। সাথে সাথে মাফিয়ার ছেলেপেলে ইয়াসিনকে চারপাশ থেকে ঘিরে ফেলে। সবার হাতে চাপাতি, বড় বড় রামদা, ইয়াসিনকে আজ টুকরো টুকরো করে ফেলার জন্য। নাসির ভাই আর মাহি একটা গাড়িতে বসে আছে। ছেলেপেলে দৌড়ে আসে ইয়াসিনকে মারার জন্য, কিন্তু যারা যারা দৌড়ে আসে সবকটার মাথার খুলির ছিদ্র হয়ে মাটিতে লাশ হয়ে পড়ে যায়। রেট অফ ফায়ার দিয়ে মাথার খুলি ছিদ্র করে ফেলেছে আমার ছেলেপেলেরা। মাফিয়ার সবাই তো ভয় পেয়ে যায়, কেউ বলতে পারে না কি ঘটেছে। এবার ইয়াসিনের সাথে ওদের দলের 10-15 জন গিয়ে দাঁড়ায়। মাফিয়ার ছেলেপেলেরা আরও এক ঝাঁক এগিয়ে আসে মারার জন্য। ওই 10-15 জন মিলে প্রায় শতাধিকখানিক মাফিয়ার ক্রুকে মেরে জায়গার মধ্যে তুলুধুনু বানিয়ে ফেলে। এবার একত্রে সমস্ত মাফিয়ার ক্রুরা ওই 10-15 জনের ওপর ঝাঁপিয়ে পড়ে। 10-15 জন মিলে এতজনের সাথে কখনোই পেরে ওঠা সম্ভব না। মাফিয়ার ক্রুরা ওদেরকে মারতে শুরু করে। এমন সময় নাসির ভাই আর মাহি গাড়ি থেকে নেমে আসে। অন্ধকার দেখে কাউকে তেমন একটা চেনা যাচ্ছে না। না হয় নাসির ভাই ইয়াসিনকে দেখেই চিনে ফেলতো। নাসির ভাই ইয়াসিনের বুকের মধ্যে সজোরে একটা লাথি মারে। কুত্তার বাচ্চা, কত বড় সাহস আমার ছেলেপেলেদের গায়ে হাত দিস! তোদের বুক থেকে আজ কলিজা ছিঁড়ে বের করে ফেলবো। এই সব কটাকে গাড়িতে তুলে নিয়ে আয়। নাসির ভাই আর মাহি গাড়িতে উঠতে যাবে এমন সময় সামনের দিকে তাকিয়ে দেখে কয়েক হাজার ছেলেপেলে বড় বড় আর্মস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নাসির ভাইয়ের এটা দেখেই তো পা কাঁপা শুরু হয়ে যায়। তারা মাত্র সংখ্যায় কয়েক শতাধিক, আর যারা বড় বড় আর্মস নিয়ে দাঁড়িয়ে আছে ওরা সংখ্যায় কয়েক হাজার। আমার ছেলেপেলেরা মাফিয়ার পুরো টিমকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলে আর উড়াধুরা গুলি ছুড়তে শুরু করে। মিনিটের মধ্যেই মাফিয়ার কয়েক শতাধিক ক্রু মারা যায়। এমন সময় আমি সামনের দিকে এগিয়ে আসি। নাসির ভাই আর মাহি ভয়ে মাটিতে জড়সড় হয়ে বসে পড়ে। পুরো শহর যেন নিস্তব্ধ হয়ে গেছে। বাইরে গোলাবর্ষণ হচ্ছে দেখে সবাই নিজের নিজের বাসায় দরজা বন্ধ করে চুপচাপ ঘরের মধ্যে বসে আছে। কয়েক শতাধিক মাফিয়ার ক্রু খালি জীবিত আছে। সবাই নিজের প্রাণ বাঁচানোর ভয়ে ওপর ওলার কাছে প্রার্থনা করতে আরম্ভ করে। আমি অনেক আগেই লক্ষ্য করেছি এখানে নাসির ভাই আছে, তাই আমি তার দিকে এগিয়ে যাই। কোথা থেকে যেন এক ফোঁটা আলোক রোশনি এসে আমার মুখের উপরে পড়ে। মাহি তো আমাকে দেখে তাজ্জব হয়ে যায়, আর নাসির ভাই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমার ছেলেপেলেরা তো প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে আছে, সব কয়েকটাকে এখানেই মেরে ফেলবে। নাসির ভাই দৌড়ে এসে আমার পায়ে পড়ে যায়। আকাশ ভাই, আপনি আমাকে মাফ করে দেন। বিশ্বাস করেন, আমি জানতাম না ছেলেগুলো আপনার ছেলে পেলে ছিল, না হয় কখনোই এখানে আসতাম না। মাফিয়ার ক্রু সবাই হা করে ওদের লিডারের দিকে তাকিয়ে আছে। কি করছে কি ওদের লিডার? আর কেই বা এই লোক?
মাহি তো রীতিমতো একটার পর একটা অবাক হয়ে যাচ্ছে। আরে নাসির ভাই, কি করছেন কি? পা ছাড়েন, আপনি আমার বয়সে অনেক বড় ভাই। না ভাই, আমি আপনার পা ছাড়বো না। আপনি আগে বলেন আমায় মাফ করে দিছেন। ভাই প্লিজ পাটা ছাড়েন। ভাই আপনার উপরে আমার কোনো রাগ নেই, কেনই বা মাফ করতে যাব? উঠেন এবার। নাসির ভাই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দে। নাসির ভাই, তবে একটা জিনিস, সেটা হচ্ছে শহরের মাফিয়ার ক্রুরা এতটা বাজে আর এতটা নিকৃষ্ট যার কোনো তুলনা হয় না। পাওয়ারের অপব্যবহার কাকে বলে সেটা শহরের মাফিয়াদেরকে না দেখলে বুঝতেই পারতাম না। ভাই, শহরের মাফিয়ারা পুরা মাফিয়া টিমের নামটা ডুবিয়ে দিল। আর আমি ওই দিন আপনাকে ইচ্ছে করে ওদের নাম বলিনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম শহরের মাফিয়াদের কার্যকলাপ। ভাই, আপনার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। এমন ধরনের ভুল আর কখনো হবে না। এই মেয়ে, তুই জানিস এই আকাশ মাহমুদকে? কার সাথে পাঙ্গা নিয়েছিস তুই? হ্যাঁ, আজ যদি আমি না থাকতাম তোরা আজ এখান থেকে কেউ জীবিত ঘরে ফিরে যেতে পারতি না। তোরা যেই মাফিয়ার পাওয়ার নিয়ে চলিস, এই সেই আকাশ মাহমুদ যে পুরো ওয়ার্ল্ডের মাফিয়ার বস, যার উপরে কোনো মাফিয়ার বস নাই, তার এই তৈরি করা এই মাফিয়া গ্যাং। আর আজ তোরা তার সাথে পাঙ্গা নিয়ে বসেছিস। দেখ, চারদিকে তাকিয়ে এক ডাক দিয়েছে, হাজার হাজার মাফিয়ার ছেলে পেলে এসে একত্রিত হয়েছে। মাফিয়ার লিডার হওয়ার পরেও তার কোনো বড়াই নাই, কিন্তু তোদের এত পাওয়ার আসলো কোথা থেকে? সবাই তো এই কথা শোনার পর মাথায় হাত দিয়ে ফেলে। মাহি তো মনে হয় এখন মাটি ছেদ করে জমিনে ডুবে যাবে। আমি সবার উদ্দেশ্য করে বললাম, আজ থেকে কেউ যদি পাওয়ারের অপব্যবহার করেছ, সোজা তার জীবনটা কেড়ে নেব। আর এবারের মতো সবাইকে ক্ষমা করে দিলাম। আর এই যে লেডি মাফিয়া, আপনাকে চাইলে এখনই মেরে মাটি চাপা দিয়ে দিতে পারি, কিন্তু তা করলাম না, কারণ অপরাধ করলে তাকে সুযোগ দিতে হয়, তাকে শুধরানোর সুযোগ দিতে হয়। আমিও তাই করলাম। পরবর্তীতে এমন কিছু চোখে পড়লে সোজা মেরে বালিচাপা দিয়ে দিব। সেদিনের পর থেকে পুরো শহরবাসী আমাকে এক নামে চিনে, কিং অফ মাফিয়া নামে। পরের দিন আমি আবার আগের ন্যায় ক্লাস করতে যাই। পুরো কলেজ যেন আমার দিকে হা করে তাকিয়ে আছে, কারণ আমি কে সেটা। ক্লাস করে বাসায় যাব, এমন সময় এক ইয়ার সিনিয়র একটা মেয়ে আমার কাছে আসে, আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। হঠাৎ কোথা থেকে জানি মাহি এসে ঠাস করে একটা থাপ্পড় মারে মেয়েটাকে। আমি তো পুরাই হা হয়ে তাকিয়ে আছি মাহির দিকে। মেয়েটা মাহির ভয়ে থাপ্পড় খেয়েও সোজা হেঁটে চলে যায়। এই ছেলে, সমস্যা কি? হ্যাঁ, কই কিসের সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। তোমাকে না বলেছিলাম ক্লাস শেষ করে আমার সাথে বসে থাকতে? আর ওই মেয়ের সাথে কিসের ফ্রেন্ডশিপ? হ্যাঁ, মনে মনে ভাবলাম, কালকের পর থেকে মাহির কথা বলার ধরন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আমি কেন তোমার সাথে বসে থাকতে যাব? আর আমি কার সাথে ফ্রেন্ডশিপ করব সেটা কি তুমি ঠিক করবে? আমি বলেছি তাই আমার সাথে বসবে। আর হ্যাঁ, আমি ঠিক করব কে তোমার সাথে ফ্রেন্ডশিপ করবে। হ্যাঁ, আসছে। মাহি আমার হাতটা ধরে জোর করে কালকের স্থানটাতে নিয়ে যায়। আমি তো পুরাই হা হয়ে তাকিয়ে আছি মেয়েটার আচার আচরণ দেখে। দেখো, আমি যা বলি খোলামেলা বলি, ঘুরিয়ে পেঁচিয়ে বলার অভ্যেস নাই আমার। দেখো, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি। তুমি কে সেটা আমি জানতাম না, না জেনেই তোমার সাথে এত কিছু করে ফেলেছি। আমার কাজের জন্য আমি সরি, কিন্তু একটা কথা যেটা অপ্রিয় সত্য, সেটা হচ্ছে এই কয়েকদিনে তোমার জন্য মনের কোনো এক কোণে জায়গা হয়ে গেছে। তোমাকে হয়তো আমি ভালোবেসে ফেলেছি। দেবে কি আমায় একটা সুযোগ? আরে আরে, কি বলছো এসব? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? পাগলের মতো যা তা বলছো। ভালোবাসা কি এত সহজ? শোনো, আর যাই হোক না কেন, তোমার মতো মেয়েকে ভালোবাসা যায় না, কারণ তোমার মধ্যে মনুষ্যত্বের কোনো ছিটে ফোটাও নেই। দেখে এসেছি এতদিন ধরে কলেজে কি রূপ আচরণ করেছে সবার সাথে, আর বিশেষ করে আমার সাথে যা করেছো সেটা কোনোদিনই ভুলবো না। দেখো, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো। প্যারা দিতে আসবা না আমাকে, একদম বলে দিলাম। আমি গেলাম। এই আকাশ, শোনো প্লিজ। কে শোনে কার কথা? আমি উঠে চলে যাচ্ছি। মাহিম মনে মনে ভাবে, কি মনে করেছিস তুই নিজেকে? তোকে আমি ভালোবাসতে যাব? হ্যাঁ, হয়তো তুই মাফিয়ার কিং, কিন্তু আমি কে সেটা তুইও জানিস না। তোকে জমির বাড়ি পাঠানোর জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে।
তোকে জমির বাড়ি পাঠিয়েই আমি দম নিব। এতদিন সুযোগে ছিলাম মাফিয়ার আসল কিং কে সেটা জানার জন্য, কিন্তু কোনোভাবেই সন্ধান বের করতে পারছিলাম না। কিন্তু শেষমেশ এসে বলির পাঠা নিজেই ধরা দিল। কিন্তু ওকে যে লাইনে আনতে পারলাম না। না, যে করেই হোক ভালোবাসার মায়াজালে ওকে ফাঁসাতেই হবে। এদিকে আমি মনে মনে ভাবছি, মাহি তোমাকে প্রথম দেখাতেই আমার মনে ধরে গেছে, কিন্তু তোমার দুষ্কর্মের জন্য মনের মধ্যে তোমাকে নিয়ে এতটা ঘৃণা কাজ করছে, না হয় কখনোই তোমাকে ফিরিয়ে দিতাম না। আর আমি না, তোমাকে কেউই ফিরিয়ে দিবে না, কারণ তোমার মতো সুন্দরী মেয়েকে যে ঠকরাবে সে নেহাত বোকামি করবে। বাসায় চলে যাই। একটু পর বাড়ির মালিক এসে বাড়ি ভাড়া ফ্রি করে দেয়, কারণ আমাকে চিনে না, এখন শহরে এমন লোক নেই। অন্তত না চিনলেও আমার নাম সবার ধারে ধারে পৌঁছে গেছে। খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে আসিফকে ফোন দেই, কিন্তু আসিফ ফোন রিসিভ করে না। তাই নাফিসাকে ফোন দিয়ে বলি, আসিফের কি হয়েছে জানতো? নাফিসা বলল, দেখ আকাশ, আমরা তোর আসল পরিচয় জানতাম না। যখন থেকে জানতে পেরেছি তখন থেকে মনের মধ্যে একটা ভয় কাজ করে। তোর সাথে চলাফেরা করলে যদি কখনো কোনো ভুল হয় তাহলে তুই আমাদের খবর করে ছেড়ে দিবি। সেই ভয়ে আসিফ আর আমি আজ কলেজে যাইনি। আরে নাফিসা, তুই কি পাগল হয়ে গেছিস? আর আমাকে কি তোর মাহির মতো মনে হয়? শোন, আমি আমার মতো, অন্যের মতো আমাকে মনে করিস না। আমার যদি পাওয়ার দেখাতেই হতো তাহলে অনেক আগেই দেখাতাম, কিন্তু আমার কাছে এই সব থেকে বন্ধুত্ব অনেক ঊর্ধ্বে। ক্ষমা করিস রে, আমরা আরো কত কি ভেবে নিয়েছি। তো চল কোথাও থেকে ঘুরে আসি। আসিফকে ফোন দে। আচ্ছা ওয়েট, আমি ওরে বলতেছি, ওর অন্য একটা নাম্বার আছে। তারপর তিনজনে মিলে ঘুরতে বের হয়েছি। একটা পার্কে বসে তিনজনে আড্ডা দিচ্ছি। হঠাৎ দূরে একটা জায়গায় নজর পড়লো। একটা ছেলেকে কয়েকজন মিলে বেহেরেমভাবে পেটাচ্ছে। এটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না। সবাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কি করব বুঝে উঠতে পারছি না। ছেলেটাকে বাঁচাতে যাব না এখানে বসে থাকবো? না, ছেলেটাকে বাঁচানোই প্রয়োজন। আসিফ, তোরা থাক, আমি দেখছি কি হয়েছে। আচ্ছা, কিন্তু দোস্ত, বেজাল করিস না। আচ্ছা। তারপর সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম, এই তোমরা ছেলেটাকে মারতেছো কেন? এই তোর কেন লাগে রে? এখানে তো মানুষ থাকতে কেউ কোনো কথা বলছে না, তুই কেন পেপে করতেছিস? যা গিয়ে নিজের কাজ কর। না গেলে কি করবি? হ্যাঁ, হঠাৎ একটা ছেলে আমার কাছে এসে কোমর থেকে মেশিন একটা বের করে কপালে ধরলো আমার। এই বেশি জবান এসে গেছে মনে হয়, সোজা বাংলা কানা যায় না। শোন, এইসব মেশিন নিয়ে ছেলে খেলা বহু পুরনো খেলা। আকাশ মাহমুদ এইসব নিয়ে এক যুগ আগে খেলা ছেড়ে দিয়েছে। আমার নাম শুনতেই ছেলেটার সাথে সাথে আমার পায়ে পড়ে যায়। বাকি দুইজন যারা আছে ওর সাথে সবাই তো অবাক। কিরে, ওর কি হইলো? ছেলেটাকে মারতে গিয়ে ওর পায়ে পড়ে গেল কেন? বাকি ছেলেগুলোও আমার দিকে এগিয়ে আসে। আকাশ ভাই, আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা ভুল করে ফেলেছি। আমার নাম শুনেই সবাই আমার পায়ে পড়ে যায়। ভাই, আমরা এমন ভুল আর কোনোদিন করবো না। ক্ষমা আমার কাছে না, ওর কাছে গিয়ে চাও, যাকে তোমরা সবাই মিলে এত সময় ধরে মেরেছ। আচ্ছা ভাই। ছেলেগুলোকে মিলমিশ করে দিয়ে সেখান থেকে আমি চলে এলাম। আকাশ, তুই তো খুব ভালো একজন মানুষ। আসলে আমরা তোর আসল পরিচয় জানার পর তোকে যে রূপটা ভেবেছিলাম তার থেকে তুই পুরো ভিন্ন। আসলে দুনিয়াতে ভালো মানুষ আছে রে। আসিফ, একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা সরি। তোদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, মাহি আজ আমাকে প্রপোজ করেছে। দুজনেই ভূত দেখার মতো আমার চেহারার দিকে হা হা করে তাকিয়ে আছে। কিরে, কি হয়েছে তোদের? শোন আকাশ, ওই মেয়ের সাথে এইসবে একদমই জড়াবি না। ওই মেয়ে আস্ত একটা ডাইনি। আরে আমি কি পাগল নাকি ওর সাথে আমি এইসবে জড়াতে যাব? তবে মেয়েটা কিন্তু সেই রকমের সুন্দর রে। তাহলে তুই গিয়ে ওর গলায় ঝুলিয়ে পড় না। না না ভাই, আমি এসবের মধ্যে নেই। সেদিনের মতো আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে খাবার খেয়ে বিছানায় শুয়ে আছি, এমন সময় ইয়াসিনের ফোন আসলো। ফোন রিসিভ করলাম। ভাই, দুবাইয়ের মাফিয়া যে আছে আলিবাবা, তার নজর নাকি আমাদের দেশের উপরে। গোপন সূত্রে জানতে পারলাম সে নাকি আর কিছুদিনের মধ্যে আমাদের দেশটা নিজের কবলে করে নিবে। তার আসল উদ্দেশ্য আমাদের দেশকে নিজের কবলে করে নিয়ে সন্ত্রাস আর জঙ্গিবাদ তৈরি করবে। আর তার ইতিমধ্যে সে নাকি তার বিশেষ একটা টিম বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, যারা নাকি তাদের কাজকর্মে নিযুক্ত হয়ে গিয়েছে। দেশের তথ্য কালেক্ট করছে তারা।
বলিস কি? আচ্ছা দাঁড়া, আমি দেখছি। কার এত বড় সাহস আমার দেশের উপর নজর দে? আমার দেশকে সন্ত্রাস আর জঙ্গিবাদ দিয়ে পরিপূর্ণ করতে চায়। ফোনটা কেটে দেই আর আমি সাথে সাথেই আন্ডার ওয়ার্ল্ডের ডন গুঞ্জাকে ফোন দেই। হ্যাঁ আকাশ ভাই, বলো, कैसे याद किया मुझे? ভাই কষ্ট করে একটু বাংলায় বলেন। আর আমি আপনার স্মরণ সর্বদাই করি, কিন্তু কাজকর্মে এতটা ব্যস্ত থাকি যে কথা বলা হয়ে ওঠে না। এটা কোনো কথা না, তো বলো আমাকে কেন স্মরণ করলে? ভাই, দুবাইয়ের ডন আলিবাবার নজর নাকি আমার দেশের ওপর পড়েছে। ওকে বুঝান, না হয় তো আমার দেশের ওপরে কুনজর দিবে, তো ওর মস্তক আমি শরীর থেকে আলাদা করে ফেলবো। আকাশ ভাই, ওই কামিনাটা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলছে। ওর সাথে আমার আর এখন কোনো সম্পর্ক নাই, কিন্তু ওই শয়তানের নজর আমি তোমার দেশের উপরে পড়তে দিব না। তোমার যেই সাহায্য লাগে আমাকে বলবা। আচ্ছা ভাই। তারপর কথা বলে ফোন রেখে দেই, কিন্তু তাও কেন যেন মাথা কাজ করছে না। খালি একটা জিনিসই মাথায় ঘুরতেছে, ওর যেই দলটা দেশে আসছে তারা যেন তথ্য নিয়ে দেশে ফিরতে না পারে। আমি একটা প্ল্যান বানাই যেভাবে ওদেরকে ধরবো। পরের দিন সকালে উঠে রীতিমতো কলেজে যাই। নাফিসা, আসিফ ওরা আজ আগেই এসে পড়েছে। এমন সময় হঠাৎ কোথা থেকে জেনে মাহি এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। আমার তো মাথায় রাগ উঠে যায়। আমি মাহিকে সামনে ঘুরিয়ে ওর গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেই। মাহি তো বোকার মতো হাঁ হয়ে আছে আমার থাপ্পড় খেয়ে। নাফিসা আর আসিফও চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে আর ভাবছে, কি করলো আকাশ এটা? এই মেয়ে, গতকাল মানা করেছি না আমি তোর সাথে রিলেশনে জড়াতে চাই না, তাও তুই কোন সাহসে আজ এসে আমাকে জড়িয়ে ধরলি? আমি তো তোমায় ভালোবাসি, তাই জড়িয়ে ধরেছি আর কি। রাখ তোর ভালোবাসা। তোর মতো মেয়েকে আমি ভালোবাসতে যাব কোন দুঃখে? আমার সামনে থেকে দূর হ। আজ তো খালি থাপ্পড় দিলাম, পরের বার এমন ধরনের কিছু করলে সোজা গালের দাঁত সবগুলো ফালাই দিব। তাই করো, তোমার যা করতে মন চাই আমার সাথে করো, কিন্তু প্লিজ আমায় ফিরিয়ে দিও না। কাল সারা রাত ঘুমোতে পারিনি, খালি তোমার কথাই মনে পড়েছে। দেখ মাহি, এটাই শেষবার। এরপর কিন্তু এমন কিছু করলে সত্যি খারাপ হবে। এই নাফিসা, তোরা চল তো। বলেই ওদেরকে নিয়ে ক্লাসে চলে যাই। মাহি তো সেখানেই থ হয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে, কত বড় সাহস বেটা, তুই আমাকে মারলি, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এমন সময় মাহির একটা ফোন আসে। মাহি ফোনের দিকে তাকিয়ে থরথর করে কাঁপতে শুরু করে, তাও ভয়ে ফোনটা রিসিভ করে অপর পাশ থেকে। কাজ কত দূর এগিয়েছে? আর কয়েকটা দিন সময় লাগবে, বেটাকে কোনোভাবেই লাইনে আনতে পারছি না। আমি জানতাম তোমাকে দিয়ে কাজ হবে না। তোমার মতন মেয়ে এসব কাজের যোগ্য না। এখন যদি বস ফোন দেয় আমি কি জবাব দেব? তোমার উপর ভরসা করাই আমার বোকামি হয়েছে। বস প্লিজ আর কয়েকটা দিন সময় দিন, আমার উপরে বিশ্বাস রাখেন। আমি যে করেই হোক ওকে নিজের কবলে এনে ওর অস্তিত্ব মুছে দিব। আমাদের কাছে সময় আছে আর 21 দিন, মানে 3 সপ্তাহ। 21 দিন পর আমরা আমাদের কাজের ইন্তজাম দেব। তার আগে যা করার করো, যদি না হয় তো তুমি তোমার জীবনের তোরে প্রাণ হারাবা। না না স্যার, এর আগেই কাজ হয়ে যাবে। বলেই ফোন রেখে দে। মাহির তো মাথায় কাজ করতেছে না, কারণ আমি তো বলে দিয়েছি নেক্সট টাইম এমন কিছু করলে আমি তাকে খবর করে ছাড়বো। মাহি ভাবছে, কিভাবে কি করব আমি মাথায় তো কাজই করছে না। ক্লাসে গিয়ে বসে আছি। একটু পর স্যার আসে আর লেকচার শুরু করে। আমি লক্ষ্য করি আমার ফোনটা বাজছে, কিন্তু স্যার থাকায় আমি ফোনটা পিক করতে পারছি না। চুপচাপ বসে আছি। স্যার লেকচার দিয়ে চলে যাওয়ার পর আমি পকেট থেকে ফোনটা বের করে দেখি ইয়াসিন ফোন করেছিল। ইয়াসিনকে আবার ফোন দেই। সে ফোন ধরেই বলে, ভাই, ওরা 70 জনের একটা টিম নিয়ে বাংলাদেশে এসেছে, যার মধ্যে 17 জন হচ্ছে মেয়ে আর বাকি 53 জন ছেলে। তারা শহরের আলাদা আলাদা স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওদের থেকে একজনের সন্ধান পেয়ে গেছি। ইয়াসিন, এখনই দেখা কর। একটা ঠিকানা দিয়ে দিচ্ছি, চলে আয়। আচ্ছা ভাই। আমি আর ক্লাস না করে কলেজ থেকে বের হয়ে জায়গা মতো গিয়ে অপেক্ষা করছি। একটু পর ইয়াসিন আসে। একজনটাকে তুলে নিয়েছিস? না ভাই, ওর পিছনে লোক লাগিয়ে রেখেছি। ওর দ্বারাই বাকি আরো 2-1 জনকে যদি ধরতে পারি।
হ্যাঁ গুড। শোন, রাতের মধ্যে তুলে নিবি ওকে। আর এই পুরো ঘটনাটা টিমের কাউকে শেয়ার করবি না যে আলিবাবা দেশে হামলা করবে। আচ্ছা ভাই। ইয়াসিন চলে যায় আর আমি নাসির ভাইকে ফোন করে সবটা খুলে বলি। সমস্যা নাই, ছেলে পেলে রেডি আছে, লাগলেই খালি বলবেন। ওই আলিবাবার বাচ্চা দেশের মাটিতে পাও দিতে পারবে না, এমন নাজেহাল করব ওর অবস্থা নিজেকে চিনতে পারবে না। তারপর বাসায় চলে যাই। রাতের বেলা ইয়াসিন 70 জন জানুস থেকে একটাকে তুলে নিয়ে আসে, যেটার ইনফরমেশন ইয়াসিনের কাছে ছিল। ওকে ধরে এনে রুমে বন্দি করে রেখেছে। ইয়াসিন শুরুতে ভালো ভালোই বলে বাকি সাথীদের নাম বলতে, কিন্তু সে কোনো মতেই স্বীকার করে না। ইয়াসিন 3rd ডিগ্রি দেয়, তাতেও মুখ খুলে না। ইয়াসিন আমাকে ফোন দিয়ে বলে, ভাই এত চেষ্টা চালাচ্ছি, সে মুখ খুলতেই রাজি না। আচ্ছা তোরা থাক, আমি আসতেছি। একটা কাজ কর, গরম পানি কর আর মরিচের গুঁড়া রেডি করে রাখ। আমি 30 মিনিটের মধ্যে সেখানে চলে যাই। ভাই সব রেডি। আমি শুরুতে গিয়ে ভালোই ভালোই বলি, তোর বাকি সাথীদের নাম বল। সে বলে, তোরা যাই করিস না কেন, আমার মুখ থেকে নাম বের করতে পারবি না। এত টর্চার করেও তো নাম বের করতে পারলো না, ধরে নেওয়ার পারবি না, মারতে মারতে মেরে ফেললেও পারবি না। এখনো কি টর্চার করেছি, সবে তো শুরু মাত্র। ইয়াসিন গরম পানি নিয়ে আয়, আর সাথে যা রাখতে বলেছি সেটাও নিয়ে আয়। ইয়াসিন গরম পানি আর মরিচের গুঁড়োর বাটিটা নিয়ে আমার সামনে রাখে। ওর শরীর থেকে সমস্ত কাপড় চোপড় খুলে ফেল আর মুখের মধ্যে একটা কাপড় গুঁজে দে। ইয়াসিন সাথে আরও একজন মিলে ওর শরীর থেকে কাপড় খুলে নিয়ে আর মুখের মধ্যে কাপড় গুঁজে দিল। গরম পানির বাটিটা নিয়ে ফুটন্ত গরম পানিগুলো ওর শরীরে ঢেলে দেয়। গরম পানি ঢালার সাথে সাথে সে সাপের মতো মুচড়া মুচড়ি করতে আরম্ভ করে। সারা শরীরে ফোসকা পড়ে যায় ওর। ছেলেটা অঝরে চেঁচাচ্ছে, কিন্তু তার গলার আওয়াজ বের হচ্ছে না। তারপর মরিচের গুঁড়োগুলো ওর শরীরের মধ্যে ঢেলে দেই। ছেলেটা আর সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি ছেড়ে দেয় আর চোখের ভাষায় বলতে থাকে তার মুখ খুলে কাপড়টা সরিয়ে নিতে সে সবটা স্বীকার করবে। যা, ওর মুখ থেকে কাপড়টা সরিয়ে ফেল। ইয়াসিন ওর মুখ থেকে কাপড়টা সরিয়ে নেয় আর ছেলেটা মিনতির সুরে বলতে থাকে, পানি পানি। ওর হাতের পাশে থাকা পানির বোতলটা এগিয়ে দিই। সে গটগট করে 2 লিটার পানি জায়গায় শেষ করে ফেলে। এবার হয়েছে, সাথীদের নাম বল, না হয়তো বুঝে গেছিস আমি কি করতে পারি। বিশ্বাস করুন, বাকি সাথীদের মধ্যে আমি কাউকেই চিনি না, 2-1 ছাড়া। তাও যাদেরকে চিনি ওদের সাথে কিছুদিনের পরিচয়, কারণ বস আমাদের এক একজনকে এক এক জায়গা থেকে উঠিয়ে এনেছে। কারোর সাথে কারো পূর্বে পরিচয় নাই, আমাকে উঠিয়ে এনেছে কলকাতা থেকে। আমি জানি তুই সবার নামই জানিস, ভালো বলে নাম বল, না হয়তো আবার শুরু হয়ে যাবে। মিথ্যা বলে পার পাবি না। বিশ্বাস করেন, আমি 2-1 চিনি। ইয়াসিন গরম পানির মধ্যে সুই ফুটিয়ে নিয়ে আসে। সুইটা নিয়ে ছেলেটার রগের মধ্যে ফোটাতে থাকে। ছেলেটা ব্যথার তাড়না চিৎকার করে মিনতি করছে আর বলছে, বিশ্বাস করুন, আমি আর কারোর নামই জানি না। আপনারা আমাকে মেরে ফেললেও আর কি কথা বলবো আমি। আমার কেন জানি মনে হচ্ছে ছেলেটা সত্যি বলছে। আচ্ছা, বাকি 2 জনের নাম বল। আমার ফোনে তাদের ছবি আছে, এর আগের মিশনে একসাথে কাজ করেছিলাম, তাই ওদের কিছু পিক মোবাইলে আছে। ইয়াসিন, ওর ফোন কোথায় রে? ভাই ফোন বন্ধ করে রেখেছি, ওয়েট 1 মিনিট এনে দিচ্ছি। ইয়াসিন ফোনটা এনে ছেলেটার হাতে দেয়। ছেলেটা ফিঙ্গার দিয়ে ফোন ওপেন করে। যেই 2 জনকে চিনে তাদের পিক দেখায়। একজনকে চিনলামই না, কিন্তু 2য় জনকে দেখে তো আমার মাথায় যেন বাজ পড়ে গেছে। এমন অবস্থা, এটা কি করে সম্ভব? এই, তুই সত্যি বলছিস তো তোদের টিমের মধ্যে এও একজন? হ্যাঁ, সত্যি বলছি ভাই। ওকে, ওদের ব্যবস্থা করছি আমি। আর তোদের 70 জনকে লিড দিয়ে এদেশে এনেছে কে? কেউ আনেনি, তবে বলেছে আমাদের একজন লিডার এদেশে বহুকাল আগে থেকে বসবাস করে, সে সমস্ত কিছু দেখভাল করবে। আমরা মিশনে এসেছি ঠিক, কিন্তু সে লিডারকে এখনো দেখিনি। আমি তো 2য়বারের মতো শক খাই। আমাদের দেশে বহুকাল আগে থেকে কেউ একজন আছে মানে? আমার মাথায় কিছুই কাজ করতেছে না। ইয়াসিন, ওকে এখানে এভাবেই ফেলে রাখ আর ছবির একে তুলে নিয়ে আয়, আর বাকি যে আছে তাকে আমার ওপর ছেড়ে দে।
মনে মনে প্ল্যান তৈরি করলাম ওকে কিভাবে ধরবো। তখনই মনে পড়লো যে আমার জন্য ভালোবাসা নামক যে ফাঁদটা এড়েছে তার মধ্যেই তাকে ফাঁসাবো। এত সময় হয়তো বুঝে গেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, মাহি। মাহি হচ্ছে ওই 70 জন জানুষের মধ্যে একজন। এবার ওর ভালোবাসা জালে ওকেই ফাঁসিয়ে তথ্য বের করব। কিন্তু আরেকজন লিডার যে আমাদের দেশে বহুকাল আগে থেকেই বসবাস করছে, তার নাম হয়তো মাহির কাছ থেকেই পাবো। মাহি পারবে একমাত্র তার সঠিক সন্ধান দিতে। আচ্ছা, সে কে হতে পারে? আমাদের টিমের কেউ নয় তো? পরের দিন যথাসময়ে কলেজে চলে গেলাম। গিয়ে মাহির খোঁজ করছি, কিন্তু মাহি নাকি এখনো কলেজে আসেনি। ওয়েট করছি, একটু পর মাহি আসলো। মাহিকে দেখে ওর দিকে এগিয়ে গেলাম। মাহি, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবে বলো, আমি জানি তুমি কি বলবে। তাহলে বলো তো, কি বলবো? তুমিও আমাকে ভালোবেসে ফেলেছো। আসলে মাহি, গত 2 দিন অনেক ভেবে দেখেছি আমার লাইফে এমন কাউকে দরকার যে আমার জীবনটা গুছিয়ে দিবে। হ্যাঁ দিব তো, আমি তোমার জীবন গুছিয়ে দিব। কালকের ব্যবহারের জন্য ক্ষমা চাচ্ছি। আচ্ছা, তুমি কি আমায় তোমাকে ভালোবাসার মতো একটা সুযোগ দিবে? হ্যাঁ দিব, কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন বলো? আমাকে সব সময় ঘুরতে নিয়ে যেতে হবে, মাঝে মাঝে তোমার হাতে খাইয়ে দিতে হবে। আমি হাজারো বায়না করব, সেগুলো তোমায় পূরণ করতে হবে। হ্যাঁ, করব তো তোমার সব বায়না পূরণ। তাহলে চলো, আজ ক্লাস করব না, তুমি আমায় দূরে কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে এসো। আচ্ছা চলো, দুজনে মিলে একটা পার্কে যাই। মাহি আমার কাঁধে মাথা দিয়ে চুপ করে বসে আছে। মাহির কেন জানি খুব শান্তি লাগছে, মনে হচ্ছে যেন আমার কাঁধটা পরম শান্তির একটা স্থান। একটু পর ফুচকাওয়ালা মামা স্টল ওপেন করে। এই আকাশ, আমি ফুচকা খাবো। আচ্ছা চলো। তারপর আমি 1 প্লেট ফুচকা অর্ডার করলাম। এই, তুমি খাবে না? না, আমার খেতে ইচ্ছে করছে না, আর এইসব আমি একটু কমই খাই, আমার ভালো লাগে না। আচ্ছা, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, তোমার খেতে হবে না। মাহিকে আমি খাইয়ে দিচ্ছি, যদিও ইচ্ছে করছে না ওর মতো ছলনাময়ীকে নিজের হাতে খাইয়ে দিতে। আমার ইচ্ছে করছে ফুচকার সাথে বিষ মিশিয়ে দিয়ে ওকে মেরে ফেলি। মাহি তো আপন মনে ফুচকা খাচ্ছে আর মনে মনে ভাবছে, আজ যদি আমি মিশনে না আসতাম, সত্যি তোমায় আমি ভালোবাসতাম। তোমার মতো মানুষ হয় না যে কিনা এত পাওয়ার থাকা সত্ত্বেও তার মাঝে সেই পাওয়ার নিয়ে কোনো গরিমা নাই। আজই এত খারাপ লাগছে, যেদিন তোমায় আমি নিজে হাতে মারবো সেদিন আমার কেমন অবস্থা হবে তার পূর্বাভাস পাচ্ছি। আমিও মনে মনে ভাবছি, মাহি তুমি যদি সত্যিকার অর্থে আমাকে ভালোবাসতে, উপরওয়ালা সাক্ষী তোমার হাত আমি কখনোই ছাড়তাম না। কিন্তু তুমি ছলনাময়ী, তোমার জন্য মনের কোনো এক জায়গায় ভালোবাসা কাজ করছে, কিন্তু তোমার ক্ষেত্রে সেটা প্রকাশ করাও নেহাত বোকামি। আগে পরে তুমি তোমার আসল রূপ নিয়ে আমার সামনে আসবেই। সেদিন অনেকটা সময় পার্কে কাটাই দুজনে একসাথে মিলে। পরে আসার সময় দুজনের নাম্বার আদান প্রদান করি। বাসায় এসে ব্যাগটা টেবিলের ওপর রেখে বিছানায় শরীর এলিয়ে দেই। এমন সময় ইয়াসিন ফোন করে। ভাই, জাসুস ওইটাকেও তুলে নিয়ে এসেছি। দুইটাকে একসাথেই বন্দি কর। প্রথমেই ভালোভাবে জিজ্ঞেস কর, যদি সঠিক উত্তর না দেয় গতকাল আমি যেমনটা করেছি সেই রূপ আচরণ করবি। আচ্ছা ভাই। আর শোন, শহরে বা গ্রামগঞ্জে আমাদের মাফিয়ার যত ক্রু আছে সবাইকে অ্যালার্ট করে দে, যে কোনো সময় ডাক দেই সাথে সাথে যেন উপস্থিত থাকে সবাই। আচ্ছা ভাই, সবার কাছে খবর পৌঁছে দিচ্ছি। ইয়াসিন ভালো ভালোই জানুসটা থেকে উত্তর চায়। সে প্রথমে না করে, পরে গতকাল যে জানুসটাকে আটক করেছিলাম তাকে ওর সামনে নিয়ে আসে আর বলে, একে দেখ, যদি ভালোই ভালোই মুখ না খুলিস তাহলে তোর হালও এমনটাই করব। সে ভয়ে সবকিছু স্বীকার করে দেয়। তার কাছে যত সন্ধান ছিল সবকিছু ইয়াসিনকে খুলে বলে। এদিকে আমি না খেয়েই ঘুমিয়ে পড়ি। বিকেলবেলা ঘুম ভেঙে ফোনের আওয়াজে মাহি আমাকে ফোন করেছে। আমার বাবুটা কি করে? এই তো ঘুমাচ্ছি। খাবার খেয়েছো? না, আসলে বাসায় এসে শরীরটা ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। কখন যে ঘুমিয়ে গেছি তা আমি নিজেও জানি না। এই কি বললা তুমি? এখনো খাও নাই মানে কি? যাও, এখন গিয়ে উঠে খেয়ে নাও। আচ্ছা বাবা, যাচ্ছি তো, এত রাগ করার কি আছে? চুপ থাকো, একদম কথা বলবা না। কত সময় হয়েছে এখনো না খেয়ে আছো আর বলছো রাগ না করতে?
আচ্ছা যাচ্ছি। আমি ফোন রেখে দিয়ে ফ্রেশ হয়ে নেই, তারপর বাহির থেকে খাবার অর্ডার করে সেগুলো খেয়ে নেই। খেয়ে দিয়ে বিকেলবেলা জানুস দুটাকে যেখানে রেখেছে সেখানে যাই। হাই, জাসুসটা না হয়ে সব বলে দিয়েছে। ওর কাছে যতটুকু তথ্য ছিল সবটাই বের করেছি। তবে বাকি আরও মানুষ আছে যাদের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। সমস্যা নাই, পরের জন থেকে যা তথ্য বের করেছিস তাদের সব কটাকে আটক কর, দেখবি সবার খবর পেয়ে যাবি। গুঞ্জা ভাইকে ফোন লাগা। আকাশ ভাই, হ্যাঁ বলো। আপনাকে বলেছিলাম ওই আলিবাবাকে বুঝানোর জন্য, কি হলো? ভাই, ওই শয়তান আমার কথাই শুনতেছে না। সে নিজেকে বড় ডন মনে করতেছে। ভাই আপনি বলেন ওই শয়তানটাকে আমি কি করব? লাথি খাওয়া মানুষ কখনো কথাই মানে না, ওকে সাইজেই করতে হবে। এবার ওই আলিবাবাও দেখবে খারাপ নজর দেওয়ার পরিণতি কতটা ভয়ঙ্কর। এদিকে মাহি ফোন করে তার বসকে বলে, বস, আমি বলেছিলাম না আর কিছুটা সময় দেন, ব্যাটাকে লাইনে নিয়ে আসবো। দেখেছেন, ব্যাটাকে লাইনে নিয়ে এসেছি। গুড, চালিয়ে যাও। সময় মতো খেল খতম করে দিবা। আর মাহি, আমাদের কিছু জাসুসের কোনো খবরই পাচ্ছি না। প্রায় 10-12 জন জাসুসের একই অবস্থা। আচ্ছা, আমি খবর লাগাচ্ছি, কি হয়েছে। আসার সময় ইয়াসিনকে বলে আসি জানুস দুটাকে জমের বাড়ি পাঠিয়ে দিতে। ইয়াসিন জানুস দুটাকে মেরে একটাকে নদীতে ভাসিয়ে দে, আরেকটাকে টুকরো টুকরো করে শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে আসে। এভাবেই আরও 10 দিন অতিক্রম হয়ে যায়। মাফিয়ার টিম 70 জন জানুস সব কয়টাকে আটক করে ফেলি, তারপর একে একে সব কয়টাকে খেল খতম করে দেই। অন্যদিকে মাহির আর আমার সম্পর্ক যেন দিন দিন গভীর হচ্ছে, তবে দুইজনেই সবটা উপর থেকে প্রকাশ করি, ভিতরে দুইজনেই অন্য কিছু চলছে। তবে মাহি কেন যেন সত্যি দুর্বল হয়ে পড়েছে। আমার ভালোবাসা তার মনের মধ্যে দিন দিন জায়গা করে নিচ্ছে। মাহি নিজেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে, তার সাথে এইসব কি হচ্ছে। এসেছে মিশনে, কিন্তু প্রতারণা করতে গিয়ে সে যেন নিজেই সত্যিকারের অর্থে তার মধ্যে ধাবিত হয়ে পড়েছে। কারণ আমি তার সর্বদা কেয়ার করি, সর্বদা তার ভালো খারাপের দেখভাল করি। এদিকে আমি আর মাহি কলেজে পাশে একটা জায়গায় বসে আছি। হঠাৎ অন্য একটা গ্যাংয়ের কিছু ছেলেপেলে মিলে কলেজে এসে হাঙ্গামা শুরু করে, কলেজের ছেলেপেলেদেরকে মারতে শুরু করে। এদিকে কলেজের কিছু ছেলেপেলেদের সাথে নাকি তাদের পুরান কিছু শত্রুতা আছে। দেখো মাহি, তুমি তো শহরের মাফিয়া লিডার, তুমি গিয়ে সমস্যাটা সমাধান করো। আরে এগুলো আমার বাম হাতের কাজ, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। বলেই কিছু ছেলেপেলে নিয়ে সেখানে যায়, কিন্তু তারা উল্টা মার খেয়ে সেখান থেকে চলে আসে। খালি মাহি একা সেখানে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো মাহির দিকে এগোতে থাকে আর খারাপ খারাপ ভাষা ব্যবহার করতে থাকে। একটা ছেলে কোমর থেকে ধামা বের করে মাহিকে কোপানোর জন্য। যেই না মাহিকে কোপ দিবে, মাহি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আর আমি দৌড়ে গিয়ে ছেলেটার সিনার মধ্যে একটা সজোরে লাথি মারি, আর ছেলেটা কয়েক হাত দূরে গিয়ে পড়ে। বাকি যারা আছে সবাই আমার দিকে একত্রে এগিয়ে আসে। আমার পকেটে অল টাইম একটা সিজার ব্লেড থাকে, সেটা হাতে নিয়ে এক একটাকে মারতে থাকি। কারো হাতে, কারো পেটে, সব কয়টা মাটিতে শুয়ে গড়াগড়ি করতে শুরু করে। মাহি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। এই পাগল, কান্না করছো কেন? আমি আসি তো, আমি থাকতে তোমার গায়ে কে হাত দিবে? এমন বুকের পাটা কার আছে যে আমার কলিজের গায়ে হাত দিবে? এদিকে পুরো কলেজ হা হয়ে আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে, আমাদের কেমিস্ট্রি দেখছে। মাহি আজ বুঝে গেছে আমার বুকেই তার শেষ ঠিকানা। মাহি ভাবছে, কাকে আমি ধোকা দিতে যাচ্ছি? যে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনলো সেই তাকেই? না, আমি আকাশকে ধোকা দিতে পারবো না। আজ আমি আমার মনের উত্তর পেয়ে গেছি। ওকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব, থাকবো না আর এই শহরে। দুজনে মিলে দূরে কোথাও গিয়ে ঘর সংসার করব। এদিকে আমি মাহিকে শান্ত করতেই ব্যস্ত। তারপর মাহিকে কোনো রকমে শান্ত করে বুঝিয়ে শুনিয়ে বাসায় দিয়ে আসি। মাহি যেন পাগল পাগল হয়ে যাচ্ছে, কারণ সে আমাকে হারাতে পারবে না। এভাবে আর কিছুদিন কেটে যায়, বাকি মাত্র 3 দিন। এই কয়দিনে লক্ষ্য করছি মাহি কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। আমি যে সময়টা ওর সাথে থাকি সে সব সময় আমার সাথে ছায়ার মতো লেগেই থাকে, আর দূরে থাকলে সর্বদা ফোন দিয়ে খোঁজ খবর নেয়। সকাল থেকেই মাহির ফোনে ওর বস ফোন করছে, কিন্তু সে ভয়ে ফোন রিসিভ করছে না। সে বসকে কি বলবে? আর সবচেয়ে বড় কথা হলো সে আমাকে ধোকা দিতে চায় না। বস বেশ কয়েকবার ফোন দেয়, না পারতে মাহি ফোন রিসিভ করে।
কি সমস্যা মাহি? এত সময় ধরে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করছো না কেন? ও শোনো, হাতে আর সময় বেশি নেই। তোমার ফোনে একটা ঠিকানা টেক্সট করব আমি, তখনই তুমি আকাশকে ফুসিয়ে ফাঁসিয়ে আমার টেক্সট করা ঠিকানা মতো চলে আসবা। যদি কোনো কারণে এদিক ওই দিক হয়, জানোই তো তোমার মায়ের অপারেশন হবে না টাকার কারণে। মাহি কি করবে কিছুই মাথায় কাজ করছে না ওর। সে এমন মিশনেও যোগ দিয়েছে কারণ সে মিশনটা করলে তাকে মোটা অঙ্কের টাকা দিবে, যা দিয়ে সে তার মায়ের চিকিৎসা খুব ভালোভাবে করতে পারবে। তার মায়ের লিভারের টিউমার ধরা পড়েছে, সেটার অপারেশন করাতে হবে। একদিকে আমি আর অন্যদিকে তার জন্মদাত্রী মা। কাকে রেখে কাকে বাঁচাবে সে? না, আমার মাকে বাঁচাতেই হবে। সে মনের মধ্যে পাথর রেখে বলল, না না বস, মিস হবে না, আমি ওকে নিয়ে ঠিকানা মতো চলে আসব। বস ফোন কেটে দেয়। মাহি মাটিতে বসে কান্না করে দেয় আর ভাবছে, আকাশ বিশ্বাস করো, শুরুতে আমি তোমায় ঠকাতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে তোমার সাথে থাকতে থাকতে তোমায় ভালোবেসে ফেলেছি। তোমায় ছাড়া থাকবো কি করে আমি আকাশ? বললেই কান্নার মাত্রা আরও বাড়িয়ে দেয়। এদিকে আমি সমস্ত মাফিয়ার ক্রোদেরকে একত্র করার সিদ্ধান্ত নেই। অন্যদিকে আলিবাবা পরিপূর্ণভাবে প্রস্তুত। আজ বাদে কাল সে বাংলাদেশে হামলা করবে, তারপর বাংলাদেশটাকে সে তার নিজের দখলে করে নেবে। আর সে এই দেশে গড়ে তুলবে সন্ত্রাস আর জঙ্গিবাদ। সে এখনও জানে না তার জন্য কাল কি অপেক্ষা করছে। তার মৃত্যু আমার হাতেই হবে। আলিবাবা আরও কয়েকটা টিম বাংলাদেশে পাঠায়, যে শহরের বিশেষ বিশেষ জায়গায় মাইন্ড ফিট করে রাখতে। সে আগামীকালকে বাংলাদেশে আসবে। আমি মাফিয়ার সমস্ত ক্রুদেরকে একত্র করে সবার উদ্দেশ্যে কিছু কথা বলি, যে আমাদের দেশ আজ বাদে কাল অন্যেরা ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে বা করবে। তোমরা কি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না, নাকি পিছু হেঁটে চলে যাবে? সকলেই একত্রে বলে ওঠে, আকাশ ভাই, আমরা কখনোই কিছু পারবো না। যত যাই কিছু হোক না কেন, বাইরে যে খারাপ আমাদের টেনে পারবে না। তাহলে কালকের জন্য রেডি থাকো। সকলেই ওই আলিবাবা আর তার টিমের সমস্ত সদস্যকে মেরে এই বাংলার মাটিতে পুঁতে রাখবো। তারপর বাসায় চলে যাই। বাসায় গিয়ে মাহিকে ফোন দিচ্ছি, কিন্তু মাহি ফোন রিসিভ করছে না। আমি অনেকগুলো ফোন দিই, তাও কোনো খবর নেই। মাহি একটু পর নিজেই আমাকে ফোন দেয়। কলিজা, সরি, আসলে ওয়াশরুমে ছিলাম, দেখতে পাই নাই। আচ্ছা, ফ্রেশ হয়েছো? এবার কিছু খেয়ে নাও। আচ্ছা, আর কিন্তু বিকালে দেখা করব। আচ্ছা। তারপর আমি খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেই। বিকেলবেলায় মাহি ফোন করতেছি দেখা করতে যাওয়ার জন্য। কলিজা, আর মাত্র 5 মিনিট, আমি আসতেছি। 5 মিনিটের মধ্যেই মাহির বাসার সামনে চলে যাই। তারপর দুজনে মিলে ঘুরতে বের হই। দুজনের নদীর পাড়ে একটা জায়গায় বসে আছি, উপরে আবার পার্ক। দুজনে বসে বসে কথা বলতেছিলাম। হঠাৎ একটা পিচ্চি বাচ্চা এসে মাহির কাঁধে হাত দেয়। বাচ্চাটার হাতের মধ্যে একটা বল। বাচ্চাটা বলল, আন্টি, আমার সাথে একটু খেলবা? আম্মু না কোথায় যেন চলে গেছে। মাহির বাচ্চাটাকে দেখে মায়া লেগে যায়। মাহি বলল, হ্যাঁ বাবু, খেলবো তো, কিন্তু তোমার আম্মু কোথায় চলে গেছে? জানি না তো কোথায় গেছে। আকাশ, তুমি বসো, আমি বাচ্চাটার সাথে একটু বল নিয়ে খেলা করি। আমার বাচ্চাদের সাথে খেলতে খুব ভালো লাগে। আচ্ছা যাও। মাহি আর বাচ্চাটা খেলা করতেছে। আমি দূর থেকে ওর দিকে হাঁ হয়ে তাকিয়ে আছি। মাহিকে একদম বাচ্চা বাচ্চা লাগতেছে, কি কিউট লাগতেছে মাহিকে দেখতে। ইস, মাহি যদি সত্যি আমি ভালোবাসতো কখনো ওর হাত ছাড়তাম না। কিন্তু আফসোস, আমার কপাল খারাপ। আমি হঠাৎ লক্ষ্য করি মাহির ব্যাগে থাকা ফোনটা বাজছে। আমি প্রথমে চিন্তা করি মাহিকে ডাক দিব, কিন্তু পরে আবার ভাবলাম না থাক, মেয়েটা খেলতেছে খেলুক। ফোনটা লাগাতার বেজেই যাচ্ছে। ভাবলাম ফোনটা আমি রিসিভ করব, কিন্তু ফোনটা হাতে নিতেই ফোনটা কেটে গেল। মাহির ফোনের স্ক্রিনে নাম্বারটা চেক করলাম, কে ফোন দিয়েছে। দেখলাম বস দিয়ে সেভ করা নাম্বারটা। এটা দেখে তো 1000 ভোল্টের একটা ঝটকা খেলাম আমি। আবার একটু পর একটা মেসেজ আসলো বস নাম্বারটা থেকে। মেসেজে লেখা ছিল, কালকে আকাশকে নিয়ে মদিনা টাওয়ারের পিছনে যেই বাড়িটা আছে সেখানে চলে আসবা। আমাদের বস কালকে দেশে আসবে। আর বস আরও কয়েকটা টিম দেশে পাঠিয়েছে, বড় বড় যত বাড়ি বা সুপার শপ আছে সব জায়গায় মাইন্ড ফিট করে রাখবে। পুরো শহর মিনিটে তামা হয়ে যাবে।
এমনিতে আমি একটা ঝাটকার মধ্যে আছি, তার উপরে এমন মেসেজ দেখে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। আমি ভাবতেছি এখন কিভাবে কি করব। মনে মনে একটা প্ল্যান সাজিয়ে ফেললাম। একটু পর বাচ্চাটার মা এসে কান্নাকাটা শুরু করে দেয়, আর বাচ্চাটাকে দেখে ঝাপটে ধরে কান্না শুরু করে। এই যে এখন কেন কান্না করছেন? বাচ্চাকে রেখে এদিক সেদিক যখন যান তখন মনে থাকে না বাচ্চার কথা? আসলে আমি কোথাও যাই নাই, সে খেলতে খেলতে হুট করে আমার নজর এড়িয়ে এখানে চলে এসেছে। যাই হোক, বাচ্চার দিকে একটু ভালো করে নজরদারি করেন। বাচ্চাটাকে নিয়ে ওর মা চলে যায়। মাহি এসে আমার পাশে বসে। কলিজা, আমার না কেমন জানি ভয় করছে। কেন জানি মনে হচ্ছে তুমি আমার লাইফ থেকে চিরতরে হারিয়ে যাবে। কেন, তোমার এমন কেন মনে হয় যে আমি হারিয়ে যাব? জানি না কেন, খুব ভয় করছে। আচ্ছা কলিজা, তোমার একটা হাত দাও তো। মাহির দিকে হাত বাড়িয়ে দেই। মাহি আমার হাতটা ওর বুকের মধ্যে রাখে। কিছু অনুভব করতেছো? হ্যাঁ, খুব কাঁপতেছে। আকাশ, এটা বিশ্বাস করো, এই মাহি তোমায় সত্যি ভালোবাসে, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। বলতে বলতে কান্না করে দেয়। মাহির কথা শুনে কেন জানি মনে হচ্ছে এই কথাগুলো মিথ্যা না। এই কথাগুলোর মধ্যে অদ্ভুত একটা পাওয়ার আছে যা আমাকে বারবার ভাবতে বাধ্য করছে। মাহি কি তাহলে আমাকে সত্যি ভালোবাসে? কিন্তু আবার এটাও মাথায় কাজ করছে সে যে আমার সাথে প্রতারণা করে আসছে। ধুর, যা হবে কাল দেখা যাবে। আমি মাহিকে শক্ত করে বুকের মধ্যে জড়িয়ে ধরি। বেশ কিছু সময় পর মাহি কান্না করে। আমি মাহিকে অনেক কষ্টে শান্ত করলাম। তারপর দুজনেই সেখান থেকে উঠে রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। মাহির বাসার সামনে আসার পর মাহি নেমে যায় রিক্সা থেকে, আর আমাকে বলল, কলিজা, কাল আমার সাথে এক জায়গায় যেতে হবে, তুমি রেডি হয়ে থেকো। আমি আর পাল্টা প্রশ্ন করলাম না, কারণ আমি তো জেনেই গেছি মাহি আমাকে কোথায় নিয়ে যাবে। আচ্ছা, সমস্যা নাই, আমি যাব। আমি বাসায় না গিয়ে সোজা রিক্সা নিয়ে আমাদের টিমের আসল পাওয়ার পয়েন্ট যেটা, সেখানে চলে যাই। সেখানে ইয়াসিন আরও অনেক ক্রু মেম্বাররা আছে। ইয়াসিন আর যারা এখন মজুদ আছে সবাইকে আমার প্ল্যানটা বললাম। ইয়াসিন তো কোনো মতেই রাজি না যে আমি একা যাব। তার কথা হচ্ছে সেও যাবে আমার সাথে। ইয়াসিন, সমস্যা নাই, আমি তো আর একা যাব না। আমি যাওয়ার কিছু সময় পর একটা সিগন্যাল পাঠাবো তোর ফোনে, বা যদি সিগন্যাল পাঠাতে না পারি তাহলে 30 মিনিট ওয়েট করবি, পরে সোজা হামলা করবি। আগে থেকে তোরা পুরো এলাকাটাকে ঘেরাও করে ফেলবি। আর শোন, ওরা শহরের সমস্ত বড় বড় যত বাড়ি বা টাওয়ার আছে সব জায়গায় মাইন ফিট করবে, সেগুলো ফিউজড করার ব্যবস্থা কর। ইয়াসিন আমার কথা মতো ক্রু মেম্বারদেরকে আলাদা আলাদা করে কাজে পাঠায় দেয়। সমস্ত কিছু প্ল্যান করা শেষ। আমি বাসায় চলে আসব, তার আগে নাসির ভাইকে ফোন দিই, কিন্তু ফোন বন্ধ আসছে বারবার। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। নাসির ভাইয়ের বাসায় যাই, কিন্তু নাসির ভাই বাসায় নেই। বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নাস্তা করে একটু মায়ের সাথে কথা বলে পরে আবার বাসায় এসে পড়ি। মাগরিবের পর প্রায় 7টার দিকে মাহি ফোন দেয় আমাকে। আকাশ, রেডি হয়ে আমার বাসার সামনে এসো। শার্টটা গায়ে দিয়ে কোমরে 2টা মেশিন গুঁজি নেই, আর ইয়াসিনকে ইনফর্ম করি যে আমি বের হচ্ছি। ইয়াসিনরা আগেই জায়গা মতো পজিশন নিয়ে বসে আছে। মাহিয়ার বাসার সামনে অপেক্ষা করছে, আর আমি গাড়ি নিয়ে রওনা হচ্ছি। কিন্তু মাহির কেন জানি চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, চোখের কোণ বেয়ে পানি পড়তে আরম্ভ করে। সে চোখের পানিগুলো মুছে নেয়। একটু পর আমি এসে বললাম, কলিজা, তুমি রেডি তো? হ্যাঁ কলিজা। মায়ের দিকে নজর পড়তেই চোখ যেন ফেরাতে পারছি না। একদম হুর পরির মতো লাগছে মাহিকে। আকাশ, হয়েছে, চলো। মাহির কথায় আমার হুঁশ ফিরে আসে। ওহ, চলো। এই ওয়েট, একটা কাজ বাকি আছে। বলেই মাহি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। মাহির চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরছে। সে মনে মনে ভাবছে, কলিজা, আমায় মাফ করে দিও, তোমায় সত্যি ভালোবাসি, কিন্তু তারপরেও তোমার সাথে ছলনা করতে হচ্ছে আমার মায়ের চিকিৎসার জন্য। এই মাহি, কি হয়েছে, যাবে না? মাহির চোখের পানি মুছে নিয়ে বলল, হ্যাঁ যাবো তো, চলো। মাহি আমাকে নিয়ে বসের ঠিকানা মতো চলে যায়। বাসায় যাওয়ার পর দেখে কেউ নাই, পুরো বাসা ফাঁকা। কিন্তু একটু পর পুরো বাড়ি ঘেরাও করে ফেলে আলিবাবার ছেলেরা। ওরা সবাই লুকিয়েছিল, 50-60 জন হবে ছেলে।
মাহি সুন্দর করে সাইড হয়ে যায়। আমি এতজনের সাথে কখনোই পেরে উঠব না। এমন সময় আলিবাবা আসে। আলিবাবা বাংলাদেশে চলে আসছে। মাহি আলিবাবার সাথে গিয়ে দাঁড়ায় আর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশ, এখনো সময় আছে, ভালোই ভালোই আমার দলে যোগ দে, ভালো একটা অবস্থান করে দেবো তোর। এ কি করে সম্ভব? আলিবাবা বাংলাও পারে? তোর মতো দেশদ্রোহীর সাথে মিলে কাজ করব সেটা ভাবলে কি করে? এই তোর খুব দেমাক, হ্যাঁ? এই তোরা চেয়ে চেয়ে কি দেখছিস? যা ওর কলিজাটা শরীর থেকে চিরে নিয়ে আয়, দেখবো কত বড় কলিজা হয়েছে ওর। আমার সামনে বড় গলায় কথা বলে। ছেলেবেলারা সব আমার দিকে এগিয়ে আসে আমাকে মারার জন্য। আমি ছেলেদেরকে একাই মারতে শুরু করি। 10-12 জনকে আমি কিছু সময়ের মধ্যেই মাটিতে শুইয়ে দিই। এবার আরও কিছু ছেলেবেলে এগিয়ে আসে আমাকে মারার জন্য, হাতে বিভিন্ন ধরনের তলোয়ার। আমি পকেট থেকে সেজার ব্লেডটা বের করি আর একে একে ওইগুলোকে মেরে মাটিতে ফেলে দিই। এমন সময় কেউ একজন এসে আমার মাথা সজোরে বাড়ি দেয়, লোহা জাতীয় কিছু একটা দিয়ে। আমি পেছনে ফিরে যখন মানুষটাকে দেখলাম, আমার চোখ বড় বড় হয়ে যায় আর ধাপ করে আমি মাটিতে পড়ে যাই। আমি তো পুরাই অবাক। পকেট থেকে সিজার ব্লেডটা বের করি আর একে একে ওইগুলোকেও মেরে মাটিতে ফেলে দিই। এমন সময় কেউ একজন এসে আমার মাথায় সজোরে বাড়ি দেয়, লোহা জাতীয় কিছু একটা দিয়ে। আমি পেছনে ফিরে মানুষটাকে দেখে আর একটা বড় ধরনের শক খাই। পিছনে ফিরে দেখি নাসির ভাই, যাকে আমি অন্ধের মতো ভরসা করতাম। সেই নাসির ভাই, আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার মাথার পিছনের সাইডে থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। তাও নাসির ভাইকে শরীরের সমস্ত শক্তি দিয়ে লাথি মারি। নাসির ভাই মাটির ওপরে গিয়ে আশ্রে পড়ে। আলিবাবার লোকেরা এসে আমাকে ধরে ফেলে। এমনভাবে ধরেছে আমি আর নড়তেও পারছি না, চড়তেও পারছি না। আলিবাবা এসে আমার থুতনির মধ্যে হাত দিয়ে বলল, এই কুত্তর বাচ্চা, তোর অনেক পাওয়ার, হ্যাঁ? নিজেকে এই শহরের ডন মনে করিস? ভালোই ভালোই বলছিলাম আমাদের দলে যোগ দেওয়ার জন্য, কিন্তু তুই তা করিসনি। এবার মরার জন্য রেডি হ। আলিবাবা একজনের হাত থেকে পিস্তল নিয়ে আমার দিকে তাক করে ধরে। এমন সময় নাসির ভাই মাটি থেকে উঠে এসে বলল, আলিবাবা, ওকে তুমি না আমি মারবো। অনেক বছর ওর হয়ে কাজ করেছি, কিন্তু সে জানে না আমি ওর বাপ। আর কত বড় সাহস, সে আমারে লাথি মারে। বলেই নাসির ভাই আলিবাবার হাত থেকে পিস্তলটা নেয় আর আমার দিকে তাক করে ধরে। যেই না আমাকে শুট করবে, মাহি দৌড়ে এসে সামনে এসে পড়ে আর বুলেটটা মাহির শরীর ছিদ্র করে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যায়। মাহি মাটিতে পড়ে যায়। অন্যদিকে ইয়াসিন আর পুরো মাফিয়ার সমস্ত ক্রোরা ওয়েট করছে কখন আমি সিগন্যাল দিব, কিন্তু 30 মিনিট আপ হয়ে গেছে, এখনও সিগন্যাল দেয়নি। তাই তারা সিদ্ধান্ত নেয় এখনই হামলা করবে। ইয়াসিন সবাইকে নিয়ে মদিনা টাওয়ারের পিছনে যায়। পিছনে যাওয়ার সাথে সাথেই আলিবাবার লোকেরা খবর পেয়ে যায় আর ওরা অস্ত্রশস্ত্র নিয়ে মাফিয়ার ক্রোর উপর হামলা করে। কিন্তু মাফিয়ার এত হাজার হাজার ক্রোর সাথে আলিবাবার এই অল্প সংখ্যক লোক মশা মাছির থেকেও অনেক ছোট একটা প্রাণী। মাফিয়ার ক্রোরা আলিবাবার টিমের সব কয়টাকে আটক করে, সাথে আলিবাবা ও নাসির ভাইকেও আটক করে। আমার মাথা ভু ভু করে ঘুরতেছে, আমি যেন শক্তিই পাচ্ছি না কিছু করার মতো। ইয়াসিন দৌড়ে এসে আমাকে ধরে বলল, ভাই, আপনার কি হয়েছে? আমার কিছু হয় নাই, মাহিকে দেখ। ভাই, ওনার শরীর থেকে তো প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা। আর আমি এদিকটা দেখছি। ইয়াসিন তাড়াতাড়ি করে গাড়িতে করে মাহিকে হসপিটালে নিয়ে যায়। আমি পা থেকে জুতা খুলে আলিবাবার গালে কষে কয়েকটা বাড়ি লাগাই দিই। নাসির ভাইকেও কয়েকটা বাড়ি মারি। এই বাচ্চা ছেলে, আমাকে যত মারবি মার, কিন্তু আমাদের কাজকর্ম তুই কখনো দমিয়ে রাখতে পারবি না। একটু পর পুরো শহরটা তামা তামা হয়ে যাবে, তোরা শুধু দেখতেই থাকবি। তোরা আমার কাজকর্মের কাছে বাচ্চা চাইতেও ছোট। সে স্বপ্ন নিজের ভেতরেই রেখে দে। আমি ছেলেপেলেদেরকে অনেক আগেই মাইন্ড ফিউজ করতে লাগিয়ে দিয়েছি। আমি ঠিকমতো কথাও বলতে পারছি না, কথা বলতে বলতে ঢলে পড়ে যাচ্ছি। এই তোরা কোথায়? এখান থেকে একটাও যেন নিজের মাটিতে ফিরে যেতে না পারে। সব কয়টাকে মেরে পাশে অবস্থানে পুঁতে রেখে দিবি। সাথে দুই মুখু সাপ নাসির, ওকেও মেরে পুঁতে দিবি। বলতে না বলতেই আমি মাটিতে পড়ে যাই। ছেলেপেলেরা ধরে আমাকে হসপিটালে নিয়ে আসে। একদিন পর আমার গান ফিরে আসে। গান ফেরার পর পাগলের মতো আচরণ করতে থাকি। মাহি, এই মাহি, তুমি কোথায়? ইয়াসিন আমাকে শান্ত করার জন্য বলল। ভাই, মাহি ঠিক আছে, আপনি চিন্তা করিয়েন না। না, আমি মাহিকে দেখব। ইয়াসিন কিছু বলছে না, মনে মনে ভাবছে, আল্লাহ, এখন কি হবে? ভাইয়ের অবস্থা তো এমনিতেই ভালো না। ডাক্তার সময় দিয়েছে 48 ঘন্টার মধ্যে যদি গান না ফিরে
তাহলে চিন্তা ছেড়ে দিতে। অলরেডি একদিন পার হয়ে গেছে, এখনো গান ফিরবার কোনো নামও নিশান নেই। এই ইয়াসিন, তুই আমাকে মায়ের কাছে নিয়ে চল। ইয়াসিন চুপ করে মাঠের দিকে তাকিয়ে আছে। ইয়াসিন কি বলছে শুনিনি। ইয়াসিন কি বলছি শুনিসনি? আমাকে মায়ের কাছে নিয়ে চল এখনই। ইয়াসিন না পারতে আমাকে মায়ের কাছে নিয়ে যায়। মায়ের কেবিনে ঢোকার পর দেখি মাহি একটা বেডের ওপর শুয়ে আছে, মুখে মাস্ক লাগানো। মাহির এই অবস্থা দেখে তো আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। মাহিকে জড়িয়ে ধরে কান্না করে দেই। মাহি, তুমি এমনটা কেন করলে? আমি ওই দিনে বুঝে গিয়েছিলাম, যেদিন তোমার বুকে হাত দিয়েছিলাম, যে তুমি আমার সত্যি ভালোবাসো। আর গতকাল কনফার্ম হয়ে গেছি, যখন তুমি আমাকে সেভ করার জন্য নিজের জানটা দিয়ে দিতে চাইলে। এমন সময় একটা নার্স এসে, আই কি করছেন কি আপনি? এমন কান্নাকাটি করলে রোগীর ক্ষতি হবে। এমন কান্নাকাটি না করে ধৈর্য ধারণ করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি কান্না থামিয়ে দেই আর চুপচাপ করে মায়ের সামনে বসে থাকি। খাবার সময় হয়ে গেছে, কিছু খেয়ে নেন। না, আমি কিচ্ছু খাবো না। মায়ের গান না ফেরা পর্যন্ত আমি ওর সাথেই বসে থাকবো। ভাই, কিছু না খেলে আপনিও তো অসুস্থ হয়ে যাবেন। সমস্যা নাই, অসুস্থ হলে হব, তাও আমি কিছু খাবো না। আমার জেদের কাছে সবাই হার মেনে যায়। দুপুর পেরিয়ে বিকেল হয়ে যায়, মায়ের গান ফিরে আসে না। আমি তো একদম ভেঙে পড়েছি। হঠাৎ মায়ের গান ফিরে আসে। ইয়াসিন দৌড়ে গিয়ে ডক্টরকে ডেকে নিয়ে আসে। ডাক্তার এসে সমস্ত কিছু চেক আপ করে বলল, না, সব ঠিক আছে, এখন আর কোনো বিপদের আশঙ্কা নাই। মায়ের গান ফিরতেই মাহি আমাকে দেখতে পায়, তার পাশে বসে আছি। মাহি বেডে শুয়ে কান্না করে দেয়। সে ভাবছে কোন মুখ নিয়ে আমার সাথে কথা বলবে সে। এই কলিজা, কান্না করতেছে কেন? হ্যাঁ, আমি জানি আমার কলিজাটা আমাকে সত্যি ভালোবাসে, আর আমিও আমার কলিজাটাকে সত্যি ভালোবাসি। বিশ্বাস করো, আমার মায়ের জন্য শুধু এমনটা করেছি। আমার কাছে অত টাকা নাই যে আমার মায়ের চিকিৎসা করাবো, তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি। মাইকে জড়িয়ে ধরে বললাম, এই বাবু চুপ করো, যা হয়েছে হয়েছে, তোমার মায়ের চিকিৎসা আমি করাবো। তারপর মাহিকে নিয়ে আমার বাড়িতে চলে যাই। বাড়িতে বলতে আমার মায়ের কাছে, আমার আসল ভিটে মাটি যেটা, সেখানে। আমার মা তো মহা খুশি, এদিকে ছেলে এসেছে, অন্যদিকে তার পছন্দের মানুষকেও নিয়ে এসেছে। আমার মাও যাচ্ছিল আমাকে বিয়ে করিয়ে দিতে। যাক, এবার আমার ছেলের বিয়ে দিব আমি। মার বেশ পছন্দ হয়েছে মাহিকে। বিয়ের সময় ঠিক হয়, তার আগে আমি মাহির আম্মুকে দেশে নিয়ে এসে ট্রিটমেন্ট করাই। মাহির আম্মু সুস্থ হয়ে যায়। ধুমধাম করে আমার আর মাহির বিয়ে হয়। দুজনেই তো মহা খুশি, দুজনেই সংসার জীবন শুরু করলাম। মাহি এখনও আগের মতোই আছে, কলেজে গেলে গুন্ডামি মাস্তানি করে, তবে সেটা আমার জন্য। কোনো মেয়ে যদি আমার দিকে চোখ দেয় বা আমার সাথে কথা বলতে আসে, তাহলে মাহি ওর 12টা 13টা 14টা বাজিয়ে দেয়। আর আমি এখনও নিজের কাজকর্ম ইন্তজাম দিয়ে যাচ্ছি। আলিবাবার মৃত্যুর পর দেশে এখনও কেউ নজর দিতে 10 বার চিন্তা করবে, কারণ সবাই জেনে গেছে দেশের মধ্যে একটা বাঘ আছে, কোন নজর দিলেই শরীর থেকে মস্তকটা আলাদা করে ফেলবে। 1 বছর পর আমার আর মাহির সংসার আলোকিত করে একটি ফুটফুটে রাজকন্যা হয়। আমি আর মাহি এখন খুব ব্যস্ত আমাদের রাজকন্যাটাকে নিয়ে। এমন হাসি খুশিভাবেই আমাদের ঘটনার সমাপ্তি ঘটল।